আসসালামু আলাইকুম। সারা বাংলা লিগ্যাল চেম্বার্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, কোভিড-19 এই বৈশ্বিক মহামারীতে আমরা যাদেরকে হারিয়েছি এবং যারা ফ্রন্টলাইনার হিসেবে আমাদের জন্য কাজ করে যাচ্ছেন তাদের সবার প্রতি দোয়া, শ্রদ্ধা, শুভকামনা এবং কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। দর্শক মণ্ডলী, কোভিড-19 সংক্রমণ বেড়েই চলেছে এবং বাড়ছে মৃত্যুর মিছিল। অনেকের সাথে আমরা হারিয়েছি আমাদের সদ্য নির্বাচিত সভাপতি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আব্দুল মতিন খসরু স্যারকে। আমরা দেখেছি কোভিডের এই সময়ে গত মার্চে যখন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ইলেকশন অনুষ্ঠিত হয়, সেখানে অংশ নিতে গিয়েই স্যার কোভিডে আক্রান্ত হলেন এবং পরবর্তীতে তিনি সবাইকে কাঁদিয়ে চলে গেলেন। এইরকম একটি পরিস্থিতিতে আজকে আমরা কথা বলবো যে আমাদের এই বারের ইলেকশন ইলেকট্রনিক পদ্ধতিতে কি করা সম্ভব কিনা। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন আমাদের সবার প্রিয় এবং অনুসরণযোগ্য বিজ্ঞ আইনজীবীরা। তাদের কাছ থেকে আমরা জানবো এই বিষয়ে তারা কি ভাবছেন এবং আমাদের বর্তমান সময়ের এই আইনজীবীগণ যারা আছেন, আপনারাও কিন্তু আজকে আমাদের সাথে অনুষ্ঠানে অংশ নিতে পারেন। প্রথমেই আমি আসলে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ শফিকুল্লাহ স্যার, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহ-সভাপতি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। এরপর আছেন ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আছেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক স্যার, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এছাড়াও আরো রয়েছেন আমাদের সাথে ব্যারিস্টার অনিক রুশদ হক, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, প্রাক্তন কোষাধ্যক্ষ, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। আপনাদের সবাইকে পেয়ে আসলে আজকে আমাদের এই প্ল্যাটফর্মটা অসম্ভব রকমের রিচ হয়েছে এবং আমরা আশা করছি যে আজকে খুব যুগোপযোগী একটি আলোচনা আমরা আপনাদের কাছ থেকে শুনতে পারবো। আমাদের দর্শকরাও আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। প্রিয় দর্শক, আপনারা যারা আইনজীবী এবং বারের মেম্বার, তারা কিন্তু আজকে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের মতামত দিতে পারেন। আপনাদের মতামত কিন্তু ভীষণ জরুরি। আর স্টুডিওতে যোগ দিতে হলে লাইভ চলাকালীন সময়ে একটি লিংক অলরেডি শেয়ার করা হয়েছে, সেই লিংকের মাধ্যমে আপনিও কিন্তু আমাদের সাথে সরাসরি আজকে যুক্ত হতে পারবেন। তো আজকে প্রথমে যদি সরাসরি শফিকুল্লাহ স্যার আপনার কাছে চলে যেতে চাই। আপনি জানেন যে আজকে আমরা যেই বিষয়টি নিয়ে এখানে বসেছি সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে যদি ইলেকশন গুলো পরবর্তীতে আমরা ইলেকট্রনিক পদ্ধতিটা চালু করতে পারি, এই বিষয়ে আপনার কি মত? এবং আপনি তো এখন বর্তমান বারের যে ইসি কমিটি, সেখানে আপনি সহসভাপতি, একটি গুরুত্বপূর্ণ পদে আপনি আছেন এবং সম্প্রতি আমরা আমাদের সদ্য নির্বাচিত সভাপতিকেও হারিয়েছি। শুধু তাই নয়, নির্বাচনের সময় আসলে আমরা এই আলোচনার পূর্বে অনেক ভাইয়ের কাছ থেকে শুনতে পাচ্ছিলাম যে আরো বেশ কয়েকজন সদস্য আসলে এই নির্বাচনের সময়ে পরবর্তীতে মারা গিয়েছেন, কোভিডে মারা গিয়েছেন। তো বর্তমান সার্বিক পরিস্থিতির আলোকে স্যার, আপনি যদি আপনার যে অ্যাডভাইস বা আপনার যে মতামত সেটা যদি আপনি আমাদের সাথে শেয়ার করেন। স্যার, আনমিউট করতে হবে মাইক্রোফোনটা। আসলে আমি সব সময় ডিজিটাল মিডিয়ার পক্ষে, ব্যক্তিগতভাবে এবং সারা পৃথিবীতে যখন ইলেকট্রনিকের সময়, ডিজিটাল মিডিয়ার সময়, তখন কেন আমরা পিছনে পড়ে থাকি? গত নির্বাচনে ফিজিক্যাল উপস্থিতিতে আমরা নির্বাচন করার কারণে আমাদের অনেক বন্ধু এই কোভিড আক্রান্ত হয়েছেন এবং আপনারা সবাই জানেন আমাদের আব্দুল মতিন খসরু স্যার, আমাদের শ্রদ্ধেয় নেতা, আইনজীবীদের নেতা, বারের বিপুল ভোটে নির্বাচিত সভাপতি, উনি কোভিড আক্রান্ত হয়েছেন। কোভিড নেগেটিভ হওয়া সত্ত্বেও ওনাকে আমরা ধরে রাখতে পারিনি। এটা অত্যন্ত দুঃখজনক।
ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যদি ভবিষ্যতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ইলেকশন হয়, সেক্ষেত্রে বিভিন্ন ডিস্ট্রিক্ট বারে আমাদের যে সমস্ত বন্ধুরা আছেন যারা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য, তারা খুব ইজিলি সহজেই তাদের ভোট প্রদান করতে পারে। এই ক্ষেত্রে ইদানিংকালে যেটা আমি জেনেছি, সোসাইটি অফ লিঙ্কন সিনে যারা আমাদের এখানে ব্যারিস্টার ব্রাদার আছেন, ওনারা সোসাইটি অফ লিঙ্কন সিনে ভোট দিয়েছেন ইলেকট্রনিক পদ্ধতি, ঘরে বসে। সারা পৃথিবী থেকে ভোট এসছে, সেখানে সোসাইটি নির্বাচন হয়েছে। আমাদের একজন ব্যারিস্টার বন্ধু, উনিও সোসাইটির একজন সদস্য নির্বাচিত হয়েছে। সেক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিতে এবং ইলেকট্রনিক পদ্ধতিতে আমাদের ভবিষ্যৎ ইলেকশনটা করা যেতে পারে, এবং এক্ষেত্রে কস্ট অ্যান্ড এক্সপেন্সেস অনেক কম হয়। শত শত মাইল পাড়ি দিয়ে ঢাকায় এসে ফিজিক্যালি ভোট দিতে হয় না। সেই জন্য এটা ইন্ট্রোডিউস করতে গেলে আমাদের বারের সুপ্রিম কোর্ট বার ইলেকশন রুলস, সেটারও একটা পরিবর্তন করা প্রয়োজন। সেই রুলস পরিবর্তন না করলে আমরা এই নতুন পদ্ধতিকে ইন্ট্রোডিউস করতে পারবো না। আর এই নতুন পদ্ধতির সাথে সবাই এটা সম্পর্কে ওয়াকিবহাল নয়, সেটাও আমাদেরকে দেখতে হবে, এবং আমাদের সময় নিয়ে এই বিষয়টা ইন্ট্রোডিউস করা প্রয়োজন বলে আমি মনে করি। আমাদের সুপ্রিম কোর্ট বারের নির্বাচন শুধুমাত্র 1 বছরের জন্য হয়। এই 1 বছরের মধ্যে সব কাজগুলো সুচারুরূপে সম্পন্ন করা খুব কঠিন। আমার বন্ধু ব্যারিস্টার রাগিব রব চৌধুরী এখানে আছেন। গত 1 বছর কোভিডের মধ্যে উনি আমাদের এই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনকে পরিচালনার দায়িত্বে ছিলেন। এখনো কিন্তু কোভিডে আমরা জর্জরিত। এই কোভিডের অবস্থায় গত বছর যেভাবে ওনারা লয়ারদেরকে একটা ইনসেনটিভ দিয়েছেন, সেভাবে আমরাও এবার সিদ্ধান্ত নিয়েছে লয়ারদেরকে একটা ইনসেনটিভ দেওয়ার জন্য। সুতরাং সারা পৃথিবীর এই মহামারীর মধ্যে আমাদের হয়তোবা আরেকটি নির্বাচনের সম্মুখীন হতে হবে, যেটা আমাদের জন্য কষ্টদায়ক। যদি এই ইলেকট্রনিক পদ্ধতিতে সম্ভব হতো, তাহলে এটা খুব সহজতর হতো বলে আমি মনে করি। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে আসবো। আমাদের সাথে আছেন ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী স্যার, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল। স্যার, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনার কি মতামত এই বিষয়ে। আপনাদের আজকের বিষয়বস্তু হলো যে ইলেকট্রনিক মিডিয়া কতটুকু ইউজ করে সুপ্রিম কোর্টের ভোট করা সম্ভব কি সম্ভব না। জি, এখানে আসলে আমাদের দেখতে হবে কোভিড সিচুয়েশনের আগে আমাদের হাইকোর্টে কিন্তু কেউ চিন্তাও করেনি যে যে আমাদের ভার্চুয়াল কোর্টের কনসেপ্ট এবং ভার্চুয়াল কোর্ট চলবে। আপনারা যদি দেখেন আমাদের অ্যাপিলেট ডিভিশন কিন্তু কোভিড শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত ফুল ভার্চুয়ালি চলছে, ভ্যাকেশন বেঞ্চ এবং ফুল কোর্ট। হাইকোর্টেরও কিন্তু ম্যাক্সিমাম বেঞ্চ কিন্তু আপনার ভার্চুয়াল কোর্ট চলছে। কিছু কিছু কোর্ট গতবার যখন ভার্চুয়াল কোর্টের প্রথমবার শুরু হলো, কিছু কিছু কোর্টে আমরা দেখেছি সমস্ত অ্যানেকচার গুলো কিন্তু অনলাইনে সাবমিট করতে হতো। ইদানিং বোধহয় এই ব্যাপারে একটু রিল্যাক্সেশন এসেছে, কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু যেভাবে ভার্চুয়াল কাজকর্মের দিকে যাচ্ছে, আমরা কিন্তু সুপ্রিম কোর্ট বারকে কিন্তু আমরা ঠিক ওইভাবে টুয়ার্ডস ভার্চুয়াল সিস্টেমের জন্য যেতে দেখি না। আমাদের এই কোভিডের মধ্যে আমরা বারকে দেখি ফিজিক্যাল কাজে একটু বেশি এঙ্গেজ হয়ে যায়, লাইক ফুটবল, ক্রিকেট, ফ্যামিলি গেট টুগেদার এইসব। এবং যে এখানে শফিকুল্লাহ ভাই একটা প্রশ্ন তুললেন যে সারা বাংলাদেশ থেকে লোকজন যদি ভোট দিতে পারে তাহলে ইলেকট্রনিক
দ্যাট ইজ থ্রু ইমেইল। যে উনি আমাদের লিঙ্ক হোসেনের কথা বললেন, লিঙ্ক হোসেন কিন্তু কোভিড এর সময় না, গত 10-12 বছর ধরে কিন্তু আমিও ভোট দিয়ে আসছি থ্রু ইমেল। এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটু চিন্তা করতে হবে, এখানে যদি আমরা যদি ইমেইলের আগে যদি অ্যাটলিস্ট একটা পোস্টাল ভোটের ব্যবস্থা করতে পারতাম সুপ্রিম কোর্ট বাদ থেকে, যে ঢাকার ভোটাররা ফিজিক্যালি ভোট দিবে আর বান্দরবনের ভোটাররা পোস্টাল ব্যালট দিবে। এখানে ইলেকশন কমিশনের একজন আছেন, উনি খুব অ্যাক্টিভ আমরা জানি, কিন্তু ইলেকশন কমিশন থেকে কিন্তু আমরা এই ধরনের কোনো মডার্ন কোনো অ্যাপ্রোচ আমরা পাই না। এবং সুপ্রিম কোর্ট বাদ থেকেও কিন্তু আমরা কোনো রিফর্ম বা ইভেন কনস্টিটিউশনের কোনো আপগ্রেডেশন পাই না। এবং সুপ্রিম কোর্ট বাদ থেকে কিন্তু লয়ারদেরকে ডিজিটাল সিস্টেমের সাথে পরিচিত করার জন্য কোনো সিস্টেম না হয়েছে কিনা আমি জানি না। এবং সুপ্রিম কোর্টে আমরা অনেক ধরনের কার্যক্রম দেখি, কিন্তু যে একটা সুপ্রিম কোর্টে একটা মডার্ন একটা ইন্টারনেট ক্যাফে থাকবে, রাইট, যে যেখানে যারা লয়াররা শিক্ষানবী জানে না ওরা গিয়ে কিন্তু ওখানে কিন্তু আপনার যে ইলেকট্রনিক মিডিয়া যা যা জিনিস জানা দরকার, আমরা কিন্তু ভার্চুয়াল কোর্ট চালানোর পর দেখেছি সবাই আমাদের ছাদে চলে যায়, সব লয়াররা ছাদে চলে যায়। মানে কি, যে আগে আমাদের মামলা ফাইল করতে আমাদের ক্লার্করা, ভার্চুয়াল কোর্ট যখন চালু হলো তখন মামলা ফাইল করে ইন্টারনেট দোকানের অপারেটররা, রাইট। এখন সুপ্রিম কোর্ট বার কিন্তু এই বিষয়গুলো দেখেও কিন্তু চোখ আমরা দেখি সবসময় বন্ধ থাকে, যে সুপ্রিম কোর্ট শুড হ্যাভ এ মডার্ন ইন্টারনেট ক্যাফে। সুপ্রিম কোর্টের এখানে অলওয়েজ একটা আপনি ম্যান পাওয়ার থাকা উচিত যারা আমাদের লয়ারদেরকে এই মডার্ন সিস্টেম গুলোর সাথে ইকুইপ করবে। কিন্তু আমরা দেখছি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন যত পিছাচ্ছে, সুপ্রিম কোর্ট কিন্তু আপনার দিন দিন আগাচ্ছে। হোল সুপ্রিম কোর্ট দেখেন, আমাদের জাজ সাহেবরা কিন্তু এখন দেখবেন মাঝে মাঝে বলে মিউট করেন, ওনাকে বের করে দেন, রাইট। ওনারা কিন্তু পুরো সিস্টেমটার সাথে কিন্তু ওনারা কিন্তু ফ্যামিলিয়ার হয়ে গেছেন। তাহলে কিন্তু আমাদেরকে যদি ইমেল ভোটে যেতে হয়, তাহলে কিন্তু জেলা পর্যায়ে জেলা বার অ্যাসোসিয়েশনের সাথে কোঅর্ডিনেট করে অ্যাটলিস্ট যদি যারা সুপ্রিম কোর্টের ভোটার আছেন, আমরা জানি জেলা বারগুলোতে 10 জন, 20 জন, 30 জন, যদি ওই জেলা বারের সাথে সুপ্রিম কোর্ট বার সমন্বয় করে যদি এই উদ্যোগ নেয় তাহলে কিন্তু সম্ভব। বিকজ ভার্চুয়াল কোর্টের জন্য যদি মন্ত্রিসভা অর্ডিন্যান্স জারি করতে পারে, সুপ্রিম কোর্ট বার কেন একটা মিটিং করে এটা করতে পারে না? সুপ্রিম কোর্ট বার তো অনেক কিছু করতে পারে যেটা ওদের কনস্টিটিউশনে আছে বলে আমরা জানি না। অনেক ধরনের গেট টুগেদার হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তাহলে কোভিড সিচুয়েশনে কেন থ্রো ইলেকট্রনিক ইয়ার জন্য, সাপোর্টের জন্য সুপ্রিম কোর্ট বার আরো ফার্দার স্টেপস নিবে না তা তো যায় না। সুপ্রিম কোর্ট বার তো এমন স্টেপ নিতে পারে যে দেশের যত আপনার বড় বড় কম্পিউটার হাউস গুলো আছে ওদের সাথে একটা এগ্রিমেন্ট করে যেসব লয়ারের ডেস্কটপ নাই বা ল্যাপটপ নাই, ওরা একটা সুপ্রিম কোর্ট বারের তত্ত্বাবধানে ওরা একটা মান্থলি ইনস্টলমেন্ট দিয়ে ওরা একটা ল্যাপটপ কিনতে পারে মাসে 2000 টাকা দিয়ে বা 1000 টাকা দিয়ে। এইসব তো আমরা দেখি না। সুপ্রিম কোর্ট বার শুড, আজকে সব নেতারা আছেন, একজন যে ইলেক্টেড নেতা 2 জন, আরেকজন ক্যান্ডিডেট ছিলেন, ভবিষ্যতে হয়তো হবেন, ওনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া থাকবে, দয়া করে আপনারা এই জিনিসগুলোর উপর জোর দেন। আপনারা যে ওইসব গ্যাদারিং গুলা আস্তে আস্তে বাদ দিয়ে এগুলাতে যান। হ্যাঁ, কেউ তো বলতে পারে আমরা বাঙালি, আমরা কেলকাটাকে ফলো করব। কেলকাটাকে ফলো করলে কি হয় এখন টিভি দেখলেই বুঝবেন। কেলকাটাতে প্রতি 2 জনের 1 জন এখন কোভিড। ইলেকশন চলছে, আগামীকাল লাস্ট ডে, 8ম না 9ম বোধহয় স্টেজ। এই ইলেকশনের জন্য ওদের কেলকাটাতে কিন্তু এই ইলেকশনের আগে পার ডেতে মাত্র 700-500 পেশেন্ট হতো, এখন 12,000-13,000 আসছে। প্রতি 2 জনের 1 জনের কোভিড, মানে ইনফেকশনের 50%। সুপ্রিম কোর্ট বার একটা খেয়াল রাখতে হবে যে আমাদের প্রায় 120-30 জনের মতো লয়ার মারা গিয়েছেন, দেশের সিনিয়র মোস্ট লয়াররা মারা গিয়েছেন, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বারের ইলেক্টেড প্রেসিডেন্ট থেকে শুরু করে বরণ্য অনেক লয়াররা মারা গিয়েছেন, অনেকে হাসপাতাল গিয়েছেন, হাসপাতাল থেকে এসেছেন। সুপ্রিম কোর্ট বারে কিন্তু এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখে আমি আশা করব যে এখানে শফিকুল্লাহ ভাই আছেন, ওনারা যাতে সুপ্রিম কোর্ট বারে যাতে এই ইলেকট্রনিক পার্ট, ইন্টারনেট পার্টটা বা ওয়াইফাই পার্টটা যদি ওনারা যদি একটু আরো আপডেট করেন। বিকজ আমরা শুনতাম আগে সুপ্রিম কোর্টের ওয়াইফাই লাইন খুব ভালো, কিন্তু আমরা রুমেও দেখেছি না আসলে ওই ধরনের ভালো ওয়াইফাই লাইন নাই, সবাই নিজেদেরই কিন্তু উদ্যোগ হতে হয়। তাহলে যদি একটা ভালো ওয়াইফাই লাইন থাকে রুমে,
তারপর যদি একটা কাফে থাকে যে লয়ারের ল্যাপটপ নাই, এই একটা মোবাইল নিয়ে রাস্তায় হাঁটার থেকে সে যদি ওখানে গিয়ে যদি আপনার কোর্টটা করতে পারে, তাহলে কিন্তু সমস্ত কিছু বোধহয় আস্তে আস্তে সমস্যার সমাধান হবে। আর ডেফিনেটলি এটা একটা ভালো উদ্যোগ। যদি আমার মনে হয় এখন ইচ্ছা করে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন পারে যদি রেজুলেশন নেয়, যদি না আমরা এই কোভিড সিচুয়েশন তো অ্যাবনর্মাল সিচুয়েশন। সুপ্রিম কোর্ট বারে এবার যে একটা ঝামেলায় পড়লেন যে আর্টিকেল 16 যে ভ্যাকেন্সি ফিল আপ করার জন্য, সুপ্রিম কোর্ট বারে ইতিহাসে বোধহয় এই ধরনের কোনো প্রবলেম হয়েছে কিনা রাগি বলতে পারবেন বা শফিকুল আলম বলতে পারবেন, আমার মনে হয় না। আর পার্টিকুলার যদি আগে হতো একটা মেম্বার নিয়ে, এবার তো মেম্বার নিয়ে না, এবার খোদ সুপ্রিম কোর্ট বার যে রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট ওনাকে নিয়ে, তাহলে সুপ্রিম কোর্ট বার ইচ্ছা করলে কিন্তু এই যে কোভিডের যে বর্তমান যে অবস্থা, ওনারা কিন্তু বসে আইন তো চেঞ্জ করার জন্য, এটা তো সংবিধান না সুপ্রিম কোর্ট বারের, বাংলাদেশ সংবিধান না, ওনারা যদি বসে যদি চেঞ্জ করতেন না, ঠিক আছে আমরা চালু করলাম, এবার এটা প্রতিটা লয়ার একটা আইডি থাকবে, ওই আইডি দিয়ে সে ইন্টারনেটে ঢুকে সে ভোট দিতে পারবে, তাহলে ডেফিনেটলি কিন্তু কোভিড সিচুয়েশনে ভালো হতো। তবে আমি আশা করবো জিনিসটা যেহেতু সবার মাথায় আসছে, এখানে অনেক সুপ্রিম কোর্ট বারের নেতৃবৃন্দ আছেন, ওনারা ভবিষ্যতে এবং বর্তমানে অবশ্যই ওনারা চিন্তা ভাবনা করবেন কিভাবে সুপ্রিম কোর্ট বারকে আরো ডিজিটালাইজেশন করা যায়। আদারওয়াইজ কিন্তু সুপ্রিম কোর্ট এগিয়ে যাবে, আমরা লয়াররা কিন্তু আমরা পিছিয়ে থাকবো, রাইট? এটা আমার আশা। জি নিশ্চয়ই মেহেদী স্যার, জি নিশ্চয়ই। মঞ্জু স্যার আপনার কাছে আসতে চাই, কিন্তু তার আগে অনেক ভাই, আপনি নির্বাচন কমিশনে অনেক দিন ধরে কাজ করছেন। এখানে মেহেদী স্যার এবং শফিক স্যার ওনারা যেই প্রসঙ্গগুলো টেনে এনেছেন, সেটার সাথে আমাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের যে একটা কিছু তো আছে আমাদের সংবিধানের মতো, আমাদের যে কোড অফ কন্ডাক্ট বলেন বা যেটাই বলেন, যেটা আছে আমাদের, সেটার সাথে কি সাংঘর্ষিক বা এটার প্রসেসটা কি, যদি আমরা সবাই মনে করি যে এটা নিরাপদ হবে, কারণ এই সময়ের জন্য স্পেশালি, এবং এটা যদি এই বছরের যারা কার্যকরী পরিষদ আছেন তারা যদি এটা চালু করে দিতে পারেন, তাহলে একটা দারুণ একটা কাজ হবে। তো এই বিষয়ে সংবিধান কি বলছে? জি জি একটা মিনিট বলছি আমি, অনেক যেহেতু ইলেকশন কমিশন অনেকদিন ধরে আছে, আমি অনেককে বলবো যদি অ্যাটলিস্ট সুপ্রিম কোর্ট ঢাকা ক্লাবের মতো যে মেম্বারদের যে ভোট দেওয়া সিস্টেমটা চালু করতে পারে, 2-3 ঘন্টায় 4-5 হাজার মেম্বারদের আপনার ভোট কিন্তু গণনা হয়ে যায়, ওখানে কিন্তু 11 জন মেম্বার হয় যে কিন্তু সুপ্রিম কোর্ট বারে আমরা দেখি যে ভোট হওয়ার পর ইলেকশন কমিশনের একটা বিশাল একটা, এটা কি কর্মযজ্ঞ না ধ্বংসযজ্ঞ শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন জানে, যে একদিন সকালবেলা চিৎকার দিচ্ছে বাজারের মতো। অ্যাটলিস্ট ইলেকট্রনিক যদি ইন্টারনেটে ভোট চালু না করে, অ্যাটলিস্ট আমি বলবো ঢাকা ক্লাবে যে সিস্টেমে ভোটটা হয় এবং খুবই খুবই মডার্ন, জাস্ট গিয়ে নাম্বারটা বললে ছবিটা চেক করে আপনি ভোটার স্লিপ পাবেন, ভোট দিবেন, তারপর ভোটটা ক্যালকুলেট হবে থ্রু আপনার ইলেকট্রনিক মেশিনে। আর আমরা এখনো মানদার তামলের 5 জায়গায় 6 জায়গায় টেবিল 6টা বসিয়ে সবাইরা 2টা আড়াইটার সময় ইলেকশন কমিশনাররা ঘুমাচ্ছে, কেউ খেতে যাচ্ছে, আমরা আশা করবো এইটাও আপনারা অ্যাড্রেস করবেন। অফকোর্স আমি একটু একটা করে অ্যানসার। ফার্স্ট অফ অল মেজু ভাইকে একটা জিনিসে কারেক্ট করি যে ইলেকশন কমিশন নিজেরা কোনো রুল বানায় না, এটা বানিয়ে দিয়ে যাওয়া হয় বার থেকে, আমরা সেটাকে ফলো করি। আমাদের বর্তমানে যে রুলটা আছে সেটা 2001-এ। এতদিন পর্যন্ত কেন আমরা আমাদের ইলেকশন কমিশন বা করেনি কোনো কি বলবো আপনার ডিজিটাল ওয়েতে যাওয়ার চেষ্টা করেনি, তার একটা রিজন হচ্ছে আর্টিকেল 15 সাব আর্টিকেল 5, যেখানে বলা আছে যে প্রিন্টেড ব্যালটের মাধ্যমে ভোট নিতে হবে, এবং এটা কনস্টিটিউশনের মধ্যে আছে, নট ইন ইলেকশন রুলস। কনস্টিটিউশনকে চেঞ্জ করা আমাদের পক্ষে খুব কঠিন, আমাদের পক্ষে বলতে আমি মিন করছি ইলেকশন কমিশনের তো ক্ষমতাই নেই ওটাতে হাত দেওয়ার, এটা করতে পারবে হচ্ছে সুপ্রিম কোর্ট বারে আর্টিকেল 58 অনুযায়ী হাফ অফ দ্য মেম্বার্স এই যে প্রস্তাবগুলো থাকবে সেটাতে সিগনেচার করবে যে দে এগ্রি টু দ্যাট এজেন্ডা, তারপরে একটা জেনারেল মিটিং ডাকতে হবে, সেই মিটিং এ করতে হবে। এখন এই হাফ অফ দ্য মেম্বার মানে হচ্ছে কিন্তু 5000 মেম্বারের সিগনেচার নিতে হবে, রিমেম্বার দ্যাট। সো কনস্টিটিউশন চাইলেই কিন্তু আমরা খুব সহজে পরিবর্তন করতে পারছি না, প্রথমত। দ্বিতীয়ত যেটা উনি বললেন যে ঢাকা ক্লাব, আমি অত বড় জায়গার কখনোই মেম্বার টেম্বার না, আমি নেহাতি ছোটখাটো মানুষ, সো আমি জানি না ওখানে কিভাবে ইলেকশন হয়। আমি ঢাকা বারের ইলেকশন দেখেছি। এখানে দেখেন একটা জিনিস বলি যে
গত 3 বছর ধরে আমরা চেষ্টা করছি, বারবার আমাদের প্রত্যেককে আমরা বলি যে অ্যাটলিস্ট কাউন্ট আমাদেরকে ইলেকট্রনিক ওয়েতে করতে দেন। এটাতে কোনো কষ্টের কিচ্ছু নেই। এটার কারণটা কি যে আপনার যেটা আমরা ব্যালটটা প্রিন্ট করব সেটাকে আমরা একটা আলাদা, যেটা ওই যে ব্যাংকের যেরকম চেকের যে স্পেশাল কাগজ থাকে সেই কাগজটাতে প্রিন্ট করব, করে কম্পিউটারের মধ্যে দিয়ে দিব এবং হয়ে যাবে। প্রত্যেকবার যখন ইলেকশনের আগে যারা ক্যান্ডিডেট থাকে তারা এগ্রি করে যে হ্যাঁ এর পরের বার দিব, বাট একবার ইলেক্টেড হয়ে গেলে তারা আর কেউ কখন এটাতে এগ্রি করে না। এই বছরে যখন আমরা এটা বললাম তখন কারেন্ট যারা ক্যান্ডিডেটরা ছিলেন তারা বলেন এটাতে প্রবলেম হচ্ছে কি ভাইয়া, যে অনেকেই যে ঢাকা বারে যখন কাউন্ট হয়েছে তখন দেখা গেছে যে সেখানে প্রচুর ভুল হয়েছে। আমাদের প্রত্যেকবার আমরা একটা জিনিস বলি যে ভাই আমরা শুরু করি, ভুলটাকে আমরা শুধরে দিব, যদি কোনো 100 বান্ডেলের মধ্যে প্রবলেম থাকে সেটাকে আমরা আবার কাউন্ট করে দিব, বাট স্টার্ট উইথ দ্যাট, আমরা শুরু করি। কেউ এটাতে শুরু করতে রাজি হয় না, কারণ হচ্ছে সবার মধ্যে একটা ভয় থেকে যায় যে যদি ওই ইলেকট্রনিক কাউন্টে আমি ধরা খেয়ে যাই তাহলে কি হবে, এরকম একটা মেন্টালিটি ওনাদের মধ্যে কাজ করে। কেউ কখনো রাজি হলেন না এখন পর্যন্ত। আমরা বহুবার তাদেরকে এটা বলেছি। কাউন্টিং এর ব্যাপারে আসছি, আর ওই যে অন্যটার যে ব্যাপারটা যেটা উনি বললেন মেহেদী ভাই, যে চেঞ্জ করাটাতে ইলেকশন কমিশনের মডার্ন পোস্টাল ভোটের আমাদের কোনো সিস্টেমের কথা বলা নেই মেহেদী ভাই। আমরা ওটাকে চাইলেই ইলেকশন কমিশন করতে পারবে না। এটা যদি কমিটি, বর্তমান কমিটি রুলসটাকে অ্যামেন্ড করে দেয় তাহলেই সেটাকে আমরা করতে পারবো। আমাদের রুলসের মধ্যে বলা আছে ওই 2 দিনে ভোট নিতে হবে, সবাই এসে বক্সের মধ্যে ফেলবে, ব্যালট বক্স আমাদেরকে তৈরি করতে হবে এন্ড অল দিস। সো উই ওয়ার্ক উইথ হোয়াট এভার রুলস হ্যাভ বিন গিভেন টু আস। যদি কমিটি থেকে এবং জেনারেল মিটিং করে এই রুলস গুলোকে চেঞ্জ করা হয়, ডেফিনেটলি এটাই হবে। অ্যান্ড এগেইন আই এম টেলিং ইউ, ইভেন গতকালকে আমরা আমির, মঞ্জু ভাই এবং রাগিব তিনজনা এই সিমিলার একটা ওয়েবিনারে এই একই বিষয় নিয়ে কথা হচ্ছিল। অ্যান্ড আমি ওখানে বলছিলাম যে আমাদের কিন্তু ইমিডিয়েটলি আর একটা ইলেকশনের দিকে যেতে হচ্ছে জাস্ট একটা পোস্টের জন্য, বিকজ মতিন খসরু স্যারের মারা যাওয়ার পরে যে ক্যাজুয়াল ভ্যাকান্সিটা ক্রিয়েট হয়েছে। আমি বারবার করে বলছি যে এইখানে আমাদের কিন্তু একটা সুযোগ চলে আসছে যে আমরা একটা রুলসটাকে যদি কারেকশন করে বলে দিই যে এই ইলেকশনটাতে আমরা দরকার হলে একটা অ্যাপ বানিয়ে নিলাম, অ্যাপ বলি, ওয়েবসাইট বলি, যেভাবেই বলি বানিয়ে নিয়ে এটা করা। কিন্তু এটার জন্য কিন্তু আমি বললে হবে না বা বললে হবে না, এটাতে আমাদের মেম্বারদের কাছ থেকে এটাকে অ্যাপ্রুভাল নিয়ে আসতে হবে। এখন মেম্বারদের কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে গেলেও কিন্তু আমাকে এখন মিটিং ডাকতে হচ্ছে, সেটাতেও আবার কোভিড এর চান্স চলে আসছে। নাও ইউ টেল মি এই অনেক ভাই, আপনার কাছে অনেক ভাই আমার একটা জিনিস একটু ক্ল্যারিফাই করার ছিল। আপনি যে বলছেন যে এজিএম করে 50% অফ দ্য মেম্বার্স, লাইক মিনিমাম ওখানে বলা হয়েছে 50% মেম্বার। এজিএম বললেন না, অ্যানুয়াল মানে একটা জেনারেল মিটিং করতে হবে সদস্যদেরকে নিয়ে। আচ্ছা, জেনারেল মিটিং, আচ্ছা ওকে। সো সেই জেনারেল মিটিং এ উপস্থিতিটাও কি ওখানে বলা আছে যে ফিজিক্যালি উপস্থিত থাকতে হবে, নাকি জুম মিটিং করেও সেটা সম্ভব? Let me tell you like this. An amendment, Article 58, আমি পুরো আপনাকে কোট করে শোনাচ্ছি। An amendment of this constitution may be made only in the general meeting, specially convened for the purpose and attended by at least half of the total number of members, and by resolution passed by a majority of 2/3 of the members present and voting. Now you tell me, এখানে কোনো কিভাবে মিটিং কোথায় হবে কিছু বলা নেই, কিছুই বলা নাই, রাইট? সো আমরা তাহলে এখানেও ভোটিং এর কথাটা চলে আসছে। সো এই ক্ষেত্রে আমরাই যে আমাদের মিটিং গুলো আমরা সবসময় দেখে আসছি যে আমাদের অডিটোরিয়ামে ডাকা হয়, ওখানে রাগি বেটার দেন মি যে 450 ক্যাপাসিটি, 600 মানে দাঁড়ায় টাড়ায় ঢুকানো যায়। সো এখন আমাদের সংখ্যা কিন্তু প্রায় 10,000। ইউ নিড অ্যাবাউট, তাহলে তার হাফের প্রেজেন্স লাগবে আপনার সেখানে। সো থিংক যে 5,000 লয়ার্স আপনাকে করতে হবে, ঈদগাহ মাঠে করতে পারেন, যেখানেই হোক করতে পারেন, সেইখানে তারপর আপনার কনস্টিটিউশন চেঞ্জ করার জন্য ভোট নিতে হবে। সো থিংক অ্যাবাউট ইট, দিস ইজ নট দ্যাট ইজি, দিস ইজ নট দ্যাট এক্সেপ্ট এই আর্টিকেল 56 আমাদের এখানে একটা বলা আছে যে রুলস শ্যাল বি ফ্রেমড ইন আ স্পেশাল জেনারেল মিটিং, যেটার জন্য কোরাম হচ্ছে 75 জন, যে মিটিংটা আমাদের 4 তারিখে হয়েছে, এরকম একটা। Rules shall be framed in the general meeting for giving full effect
to the provisions of this constitution. So ওনারা যদি এই 4 তারিখের একটা মিটিং একটা রুলস করে যে whatever election rules is there, যেখানে ব্যালট ট্যালট এগুলোকে বাদ দিয়ে আমরা একটা ইতে যেতে পারি, তাহলে কিন্তু আমরা এই মুহূর্তের ঝামেলাটাকে সামাল দিতে পারি। যেটা আমাদের বাধ্যবাধকতা রয়েছে যে 1 মাসের মধ্যে ভ্যাকান্সিটাকে করতে হবে, সেটাকে আমরা করতে পারবো। বাট এটাতেই বা কিভাবে কি হবে এটার বেসিক্যালি আমি জানি, যদি ওনারা করেন নো ওয়ান উইল বি হ্যাপিয়ার দেন। অফকোর্স মঞ্জু স্যার, আপনার কাছে প্রশ্ন এটা যে কতখানি গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে হয়? কারণ আমি তো মনে করি যে বিইং এ মেম্বার অফ সুপ্রিম কোর্ট বার, আই হ্যাভ দ্য রাইট, আই হ্যাভ দ্য ভোটিং রাইট। সো আমি ভোট দিতে চাই। আমাদের অনেক বিজ্ঞ মেম্বাররা থাকেন না, অনেক সময় ইলেকশনের সময় হয়তো দেশে থাকেন না, বিদেশে অবস্থান করছেন, কিন্তু সেখান থেকেও যদি ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট দেওয়ার একটা সিস্টেম থাকতো, তাহলে ওনারা কিন্তু সেখানে অংশ নিতে পারতেন। এবং আরেকটা যেটা দেখা যায়, আপনারা তো ইলেকশনের অভিজ্ঞতা রয়েছে, রাজীব ভাইয়ের কাছেও আসবো এই বিষয়, সেখান থেকে ঢাকার বাইরে থেকে যারা ফিজিক্যালি ঢাকায় এসে ভোট দেন, সেই যে একটা ব্যবস্থা আয়োজন, সেটাও তো যারা আসছেন তাদের জন্য অনেকটাই আপনার অনেক দূর দূরান্ত থেকে ওনাদেরকে আসতে হচ্ছে, কিন্তু সেখানে কিন্তু ওনাদের অনেক সহজ হয়ে যায় যদি ইলেকট্রনিক পদ্ধতিতে ওনারা ভোট দেন। তো স্যার, আপনার অবজারভেশন কি এই বিষয়ে? অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাক্ট, অনেক ভাই যেটা বললেন যে ইমপ্লিমেন্টেশনের জন্য এটা অতটা সহজ হবে না, কিন্তু এখানে তো আমরা সবাই মানে বলে না যে রুল তো করা হয় মানুষের জন্যই। সো আমাদের সুবিধার জন্য যেটা সুবিধা, সুপ্রিম কোর্ট বার তো তার মেম্বারদের জন্যই, মানে আমাদের মেম্বার ছাড়া তো সুপ্রিম কোর্ট বারের কোনো অস্তিত্ব নাই। সো আমাদের বার মেম্বারদেরকে আমরা যেখানে হারিয়ে ফেলছি বা ওনাদেরকে সুবিধা দেওয়ার জন্য যদি প্রয়োজন হয়, হ্যাঁ একবার হয়তো আমাদের একটু কষ্ট হবে, বাট ওয়ান্স আমরা এটা শুরু করে দিতে পারবো, আপনার কি মনে হয় মঞ্জু স্যার? তখন সুবিধা তো আমরাই ভোগ করবো, ইচ এন্ড এভরি মেম্বার। মঞ্জু স্যার শুনতে পাচ্ছেন? আমার মনে হয় ওনার এন্ডে নেটওয়ার্কে একটু সমস্যা। স্যার শুনতে পাচ্ছেন? আচ্ছা রাগিব ভাই, আমার মনে হয় আপনার কাছ থেকে শুনি। এর মধ্যে মঞ্জু, আমার মনে হয় উনি ফ্রোজেন হয়ে গিয়েছেন। হ্যাঁ জি রাগিব ভাই। প্রথমেই ধন্যবাদ জানাই সারা বাংলা ল চেম্বার এবং ইফাতকে এরকম একটা আয়োজন আজকে করার জন্য। এটা আমাদের এখনকার সময় একটা আলোচিত বিষয়। যারা বক্তা আছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এমন একটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি, আমার মনে হয় যারাই বসবে কেউই এটার বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমরা সবাই চাই যে বিষয়গুলো আরো আধুনিকায়ন হোক, আরো বিষয়গুলো আমাদের সামনে যত বেশি কনভেনিয়েন্ট করা যায়, সুবিধাজনক করা যায়, সেটা সবাই চাবে। কিন্তু এখানে আমার একটা অ্যাপার্ট ফ্রম অনিক ভাই যে কথা বলেছেন যে টেকনিক্যাল ইস্যুস গুলো আছে, আমরা জানি 56, 58 এর যে বিষয়গুলো আছে, এই কোন প্রেক্ষিতে কিভাবে পাস হবে, এগুলো আমরা গতকালও একটা আলোচনা অনেক বিস্তারিত আমরা এটা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা করেছি। আমি ওই পার্টটার আগে কিছু প্র্যাকটিক্যাল সিনারিও আসতে চাই। সেটা হলো যে আমি যদি আমাকে বলেন নীতিগতভাবে আমি মনে করি যে এক সময় না এক সময় এটা এই ইলেকট্রনিক সিস্টেমের মধ্যে আসতে হবে, কিন্তু এই ইলেকট্রনিক সিস্টেমটা যদি মনে করি আমি কালকে আসবো, এই সুযোগ আমি মনে করি আমাদের কাছে নাই। ঠিক আছে, তার কারণগুলো আমি কয়েকটা একটু আমার বাস্তব কিছু অভিজ্ঞতার কথা বলি। যেমন আপনি যখন বলবেন, আমরা লিঙ্কন সিনের উদাহরণ দিচ্ছি, আমরা লিঙ্কন সিনে ভোট দিই, লিঙ্কন সিনের কাছে আমার সমস্ত ডাটা আছে, লিঙ্কন সিনের মেম্বাররা আমার কাছে ইমেইলে অ্যাপ্রোচ করছে, আমি লিঙ্কডইনে অথবা ফেসবুকে অথবা ইমেইলে আমি দেখে আমি একজনকে ভোট দিয়ে দিচ্ছি। এই জায়গায় একটা বক্তব্য আছে, সেই প্রসঙ্গে হয়তো ওইভাবে না গেলেও বলবো। আমরা কিন্তু আপনাকে ছোট কয়েকটা আমরা জানার জন্য বলি, যেমন আমরা ডাইরেক্টরি করেছি। এখন এই ডাইরেক্টরি করতে এইটা এর উপরে আমি একটা বই লিখতে পারবো। কেন লিখতে পারবো? কারণ এর ছবি দেখা গেছে অনেকেরই এসএসসি সময়কার ছবি, কারোর আছে আপনার এমন এমন ঠিকানা যে ঠিকানা দিয়ে কোনোভাবে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কারোর টিএনটি নাম্বার, সে টিএনটি নাম্বারও বন্ধ। অর্থাৎ আমরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন যে রেকর্ডটা মেনটেন করছি, উইথ অল ডিউ রেসপেক্ট টু অল রিপ্রেজেন্টেটিভস, এটা অনেক ব্যাকডেটেড। এবং আমি
এক বছর দায়িত্ব পালন করতে যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি, মাঝে মাঝে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম। আপনি দেখবেন এখানে এটা একটু অন্য সাথে ইস্যু দিয়ে বলছি, যেমন একটা নমিনি একটা ইস্যু আছে, এইটার একটা কোনো স্পেসিফিক ফর্ম পর্যন্ত ঠিক মতো নাই। হ্যাঁ, আমরা এই দেখে বালাম বইয়ে কার সিগনেচার আছে, সেই 70 সালে যেই সিস্টেম শুরু হয়েছে সেই সিস্টেমে একটা আন্দাজের উপর আমরা একজনের নাম দেখে 15 লাখ টাকা পর্যন্ত দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এগুলো তো অনেক প্রবলেম ফেস করেছি, কারণ না খুঁজলে কিছু, না খুঁজলে অনেক কিছু। হ্যাঁ, এখন এই জায়গাটায় আমি এটার সাথে এই জন্য বলার চেষ্টা করছি, সেটা হলো যে আমরা যেই সিস্টেমটাকে, যেই সংগঠনটাকে ডিজিটালাইজ করতে চাচ্ছি, সেই সিস্টেমটার একই সাথে কিন্তু স্ট্রাকচারটাও ডিজিটালাইজ হওয়া জরুরি। কারণ আপনি হঠাৎ করে যখন বলবেন, আমাদের অ্যাডিশনাল অ্যাটর্নি মেহেদী ভাই বলছিলেন যে ওয়াইফাই এর কথা, ওয়াইফাই আমার ধারণা এখন অনেকখানি ডেভেলপ করেছে, কিন্তু আমি একটা কথা বলবো, ভার্চুয়াল কোর্ট নিয়ে কিন্তু আমাদের অনেক রকম মজার গল্প আছে। সুতরাং ভার্চুয়াল কোর্ট যে শুধু আমি অন করতে পারলাম, লয়ার খুলে ফেললো, কেউ মুরগির গল্প করতেছে, কেউ বাজারে কি কি কিনবে সেই গল্প করছে, কেউ জজ সাহেবরা নিয়ে বিভিন্ন কমেন্ট করতেছে, এইটুকু বোঝার মতো ক্ষমতা নাই যে এটা জজ সাহেবও শুনতেছেন। সুতরাং এই যে বিষয়গুলো কিন্তু আমরা হয়তো একটা সময় বিশ্বাস করতাম যে এই ভার্চুয়াল কোর্ট কোনোভাবেই সম্ভব না, সেই জায়গা থেকে কিন্তু আমরা অনেক দূর আগিয়েছি। সেটা কি, যে হয়তো আমরা এই আপনার হল রুমের করিডোরে বা হল রুমে বসেও কিন্তু আমরা এই ভার্চুয়াল কোর্টে জাজদেরকে অ্যাড্রেস করছি, আমরা কথা বলছি, আর্গুমেন্ট করতেছি। আমি কিন্তু ব্যাপারটাকে নেগেটিভলি দেখি না, এই কারণে দেখি না যে আমি এই পর্যন্ত জীবনে কল্পনা করতে পারি নাই যে এইটা অনেকের দ্বারা সম্ভব হবে কিনা। সুতরাং এইখানে একটা প্রশ্ন আছে কি, আমি এই কারণেই ইলেকশনের সাথে এটা রিলেট করার চেষ্টা করছি, সেটা হলো যে আমাদের যে 9,500 মানে 10,500 হলো এক্স্যাক্টলি এখন 9,500 মেম্বার, এই 9,500 মেম্বারের মধ্যে কতজনের পক্ষে এই ইমেল অ্যাকাউন্ট দেখা সম্ভব, কতজনের পক্ষে তার নিজ গুণে নিজ বিচারে ভোট দেওয়া সম্ভব। আমরা যেমন একটা আমাদের মেহেদী ভাই একটা উদাহরণ দিলেন ঢাকা ক্লাবের, বা আরো অনেক জায়গায় করছেন, কিন্তু সেই জায়গার সাথে আমাদের যে মেম্বার, আমি কিন্তু আবারও বলছি আমি কিন্তু এটার পক্ষে, কিন্তু আমাদেরকে যে স্টেপ গুলো নিয়ে যাইতে হবে, ইটস নট লাইক যে আমি কালকেই মনে করলাম যে আমরা রুলস করে ফেললাম, এই 9,500 মেম্বার যে ভোট দিয়ে আসবে। কারণ আমরা যেহেতু ভোট করার অভিজ্ঞতা আছে, এইটার যে কত রকম গল্প আমার মাঝে মাঝে বই লিখতে ইচ্ছা করে। সুতরাং এই জায়গায় আপনি মনে করলে যে আমরা ইমেলে পাঠিয়ে দিলাম, আর ওই মেম্বার হয়তো আমি পারলাম, মেহেদী ভাই পারলেন, বা অনেক ভাই পারলেন, বা আরো অনেকে হয়তো, আমরা এই ক্যাটাগরিতে বলতে পারি হয়তো 1-1.5 মেম্বার পারবেন, এই বাকি 8,000, 7,000, 8,000 মেম্বারের কিন্তু অনেক ধরনের ডিফিকাল্টিজ আসবে, যে জিনিসগুলো তাদেরকে ট্রেন আপ করতে হবে। যে আমরা যখন ইলেকশনটা কি, যে আমি একজন সদস্যের কাছ থেকে ম্যান্ডেট নিচ্ছি, সেই ম্যান্ডেটটা নিচ্ছি একটা ইন্ডিপেন্ডেন্ট ম্যান্ডেট, সেই লয়ারটা বুঝে 14 জনকে ভোট দিবেন। এখন কে ইমেল খুলবেন, ওই যে একটা কথা বললেন, অনেক কথা আছে যে এখন 4 তলায় খোলা হচ্ছে, এখন দেখবেন যে অধিকাংশ লয়ার 4 তলায় ইমেল নিয়ে বসে গেছে যে কাকে ভোট দিব দেখো তো, এখানে বসে বসে দাগাও। দেখা যাবে 4 তলার যে দোকানদার আছে বসে বসে টাকা নেওয়া শুরু করে দিচ্ছে ক্যান্ডিডেটের কাছ থেকে, যে কোন দিকে অ্যাকসেপ্ট করতেছি। সুতরাং এখানে কিন্তু প্র্যাকটিক্যাল অনেকগুলো জিনিস আছে, যেটা আমি মনে করি, আমি কেন বলছি যে দেখেন আমাদের শফিকুল্লাহ সাহেব এখন আমাদের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট আসছেন, উনি হয়তো এখন শুরু করবেন। এই যে 1 বছরের অভিজ্ঞতা আমার, যে প্রথম 3 মাস সালাম নিতে নিতে চলে যায়, পরের 6 মাস কাজ বুঝতে বুঝতে চলে যায়, আর লাস্টের 3 মাস বিদায়ের একটা প্রক্রিয়ার মধ্যে চলে যায়, যে কারণে কোনো কমিটি ঠিক মতো কাজ করতে পারে না বলে আমি মনে করি। কারণ আমরা দেখেন, আমরা এই যে ওয়েবসাইটের আমরা 50% কাজ করে রাখছি, 50% হয়তো শেষ করতে পারি নাই। আমরা প্রত্যেকটা কাজে কিন্তু যেটাই ধরি একটা জায়গায় যে হয়তো একটা মিনিমাম লেভেল পর্যন্ত করে আসতে পারি। সুতরাং এখানে আমার যে বক্তব্যটা আমি মনে করি বলার চেষ্টা করছি, সেটা হলো যে আমি একদম পুরাপুরি ভাবে এই ডিজিটালাইজ করার পক্ষে, ইলেকট্রনিক ভোটিং আসা উচিত, বাট এইটা ধাপে ধাপে আসতে হবে। যেমন অনেক ভাই একটা বললেন ঢাকা বারে যে গণনার প্রসেসে যে সমস্যাটা আমরা ফেস করেছি, সেটা হচ্ছে যে এইবারের সম্ভবত ভোটে 800 ব্যালট পেপার বাতিল হয়েছে। এখন মনে করেন যেই 800 ব্যালট পেপার বাতিল হলো, আর যেখানে মনে করেন আপনার 50 ভোটে 20 ভোটে একটা ক্যান্ডিডেট হেরে গেল, সে মনে করছে কি যে আমার ওই 800 ভোটের মধ্যেই তো আমি জিতে যেতাম, অর্থাৎ আমি ওই 800 ভোট যদি আমার বাতিল না হতো, বা 200 ভোট বাতিল না হলেও আমি হয়তো এখানে প্রেসিডেন্ট হয়ে যেতাম বা সেক্রেটারি হয়ে যেতাম। সুতরাং এই যে বিষয়গুলোকে কিন্তু আসলে আমাদের অ্যাড্রেস করতে হবে, যে আমরা কিভাবে, যেমন একটা হতে পারে যে যেই ভোটগুলোকে বাতিল বলা হচ্ছে বা যেই ভোটগুলো নিয়ে কনফিউশন আছে, সেই ব্যালটগুলোকে হয়তো আলাদা করে একটা কমিটি করে তারা হয়তো দেখে কোন দিকে ভোট দিয়েছেন বা দিচ্ছেন,
সেই বিষয়গুলো দেখে যদি কোনো জি, সলিউশন বের করা যায়। আর আমি আসলে হুম। ব্যক্তিগতভাবে খুব নেগেটিভলি ইলেকশন প্রসেসে যাইতে চাই না এই কারণে, আমি কিন্তু গত 15 বছর সারা রাত থেকেছি। আমি অনেক ভাই যেমন ইলেকশন করেছেন, আমি ক্যান্ডিডেট ছিলাম না, ক্যান্ডিডেট হয়েছি গতবার, কিন্তু এইটা কিন্তু আর একটা ঈদের মজার মতো। আমরা ওই যে সন্ধ্যার সময় যাচ্ছি, সারা রাত থাকছি, সকালবেলা ভোটে কে জিতলো দেখে বাসায় ফিরতেছি। দিস ইজ অ্যানাদার পার্ট অফ দিস ট্র্যাডিশন। সুতরাং এইটাকে আমি সাপোর্ট করার জন্য বলছি না। আমরা কখনোই আসলে যারা ইলেকশন কমিশনে কাজ করেন তারা অনেক কষ্ট করেন, সারা রাত ধরে দেখবেন যে ওই যে নাম পড়ছেন, এইটাই উনি হয়তো 20 বছর 30 বছর ধরে একইভাবে পড়ে যাচ্ছেন। অনেকে জাজ হয়ে গেছেন, অনেকে অ্যাটর্নি হয়ে গেছেন, ইয়েতে চলে আসছেন, আমরা অনেকের গল্পই শুনি। এটা কিন্তু একটা আলাদা মজাও আছে। একদম যে সবই আমি নেগেটিভলি দেখতে চাই না, কারণ এটা আমাদের ট্র্যাডিশনের একটা পার্ট। সুতরাং এইখানে আমার যেই কথাটা, মূল কথাটা সেটা হলো যে এই যে আমরা যখন এই প্রসেসটায় যাব, আমরা অনেক কিছু কিন্তু চেঞ্জ করছি না একদম যে নট দ্যাট। আমরা এখন গত বছরে এই প্রথম আমরা টোটাল মেম্বারদের রেকর্ডটা আপডেট করেছি, অর্থাৎ ওই যে স্কুল জীবনের যেই ছবি, তার যে অ্যাড্রেস, কেউ 30 বছর আগে অ্যাড্রেস, কেউ মারা গেছে তার অ্যাড্রেস, আমরা বিগত কমিটি আমরা এই টোটাল যে মেম্বারদের যে রেকর্ডটা এটাকে আপডেট করা হয়েছে। এখন আমরা ওয়েবসাইটেরও কাজ শেষ, হয়তো এই আমাদের বর্তমান কমিটি, যেমন আমাদের শফিকুল্লাহ সাহেব আছেন, এই কমিটির সময় হয়তো এই জিনিসটাকে হয়তো আপলোড করা হবে, যেটা একটা আমরা সুন্দর একটা আমরা ওয়েবসাইট পাবো। আমরা ডাইরেক্টরি অলরেডি হয়ে গেছে, যেটা প্রেসে আছে, হয়তো এই সপ্তাহ পরের সপ্তাহে বেরোয় আসবে। সুতরাং একদম যে আমরা বসে আছি তা না, আমরা এই লাইন আপে কিন্তু অনেকগুলো কাজ করার চেষ্টা করেছি। আমরা লাইব্রেরিতে বিগত কমিটি কিন্তু 20টা কম্পিউটার ডোনেট করেছে। মেহেদী ভাই একটা সুন্দর প্রস্তাব দিয়েছেন যে আরো অনেকে দিতে পারতেন বা করতে পারতেন। এগুলো অনেক কিছু আসলে আমাদের মাথায়ও ছিল। এখন আমি এরকম একটা কম্পিউটারের একটা ল্যাপটপ কোম্পানির সাথে কথা বলেছিলাম, যে এরকম ভাবে এই একদম এক্সাক্ট যেটা মেহেদী ভাই প্রস্তাব করেছেন সেই ব্যাপারেই কথা বলেছিলাম, যে আপনারা বারের সাথে একটা সিস্টেম করে আমাদেরকে এরকম ইয়ারলি একটা করে দিতে পারেন নাকি, যে 3000 টাকা করে আমরা মাসে দিব, তাহলে 1 বছরে একটা লয়ারের ল্যাপটপ হয়ে যাবে। এখন পরে যখন আমরা আলাপ করলাম, কিছু লিমিটেশনস এর কথা আমাদের সামনে আসছে, যেটা এখন আর এইভাবে ডিসকাস না করি, অন্য সময় বলবো। সেটাতে দেখা গেল যে পরবর্তী সময় অনেকের মাথায় আসলো বা নিয়ে আসা হলো যে তাহলে কিভাবে ল্যাপটপটা ইয়ে হবে, পেমেন্ট হবে, আদৌ পেমেন্টের যে নষ্ট হয়ে গেলে কি হবে, আদার্স দিতে না পারলে কি হবে, এরকম অনেক কিছু আসার পরে হয়তো জিনিসটা আমাদের স্লো হয়ে গেছে। তো আমি যেটা বলে এই প্রসঙ্গটা শেষ করতে সেটা হচ্ছে যে এই জায়গাটায় আমার বক্তব্য হলো অবশ্যই ইলেকট্রনিক পদ্ধতিতে আসতে হবে, বাট যেটা আমাদের কনস্টিটিউশনে অনেকগুলো হার্ডেল আছে, যেটা আমি মনে করি আমাদের এই ট্র্যাডিশনের একটা বড় গ্যাপ। কারণ এই কনস্টিটিউশন করা হয়েছিল যখন সদস্য সংখ্যা ছিল 300, আজকে সদস্য সংখ্যা 10,000। সুতরাং এই 300 থেকে 10,000-এর আসার পেছনে যেই ধাপগুলো, যেই সময়গুলো আমরা পার করেছি, এই সময়গুলোতে আমরা কনস্টিটিউশন নিয়ে খুব একটা চিন্তা করি নাই, যে কারণে আমরা লাভ দিয়ে এসে একটা বড় ধরনের একটা ভ্যাকিউমের মধ্যে পড়ে গেছি। যে এখন আমরা এই যে একটু আগে আমরা গতদিন আলাপ করছিলাম যে ঈদগাহ ছাড়া কোনো রাস্তা নাই, ঈদগাহে আমরা হয়তো বড় করে একটা প্যান্ডেল টাঙায় হয়তো 10,000 লয়ের আনার কোনো ব্যবস্থা করা যায় কিনা। সুতরাং আমরা যদি কনস্টিটিউশনকে এক্স্যাক্টলি ফলো করতে যাই, আমাদেরকে সেটাই করতে হবে। এখন সেটাও পসিবল কিনা, সুতরাং এই বিষয়গুলো দেখে লয়ারদের ক্যাপাসিটি এবং রেকর্ড, এবং আর লাস্টলি যে কথাটা এখানে আসবে, আমাদের এই নির্বাচনটা হচ্ছে দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন, যার দিকে কিন্তু সমগ্র দেশ তাকিয়ে থাকে। একটা ফুটবল ক্লাব, একটা রিক্রিয়েশন ক্লাব বা একটা অন্য জায়গায় কিন্তু অনেক বিষয় আসতে পারে, এত কিছু হয়তো মাথায় না আসতে পারে। এখন এখানে যেমন ইলেকট্রনিক সিস্টেম যেমন আসা দরকার, তেমন এইটা হ্যাকিং ফ্রি সিস্টেম হচ্ছে কিনা, সেখানে হ্যাক করার সুযোগ আছে কিনা, কোনো ধরনের আনফেয়ার কোনো কিছু করার সুযোগ আছে কিনা, এই বিষয়গুলোও কিন্তু সামনে আসবে। আমরা হঠাৎ করে মনে করলাম যে সুতরাং এগুলো আসতে হবে। সুতরাং এই সবগুলো মিলে যদি আমাদের সামনে কিছু আসে, আমি অবশ্যই মনে করি যে আমাদের সিস্টেমটাকে আস্তে আস্তে করে ধাপে ধাপে ডিজিটালাইজ করে একসময় আমাদেরকে ফুললি একটা ডিজিটাল সিস্টেমে আসতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ রাকিব ভাই। আমরা মঞ্জু স্যারকে আবার পেয়েছি, আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন। স্যার, আপনি যদি বলেন, এখানে আমরা কিছু কমেন্টও দেখতে পাচ্ছি, যেমন হাদি ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে, আশরাফুল হাদি ভাই, উনিও প্রাক্তন আমাদের এই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য, মানে এক্সিকিউটিভ কমিটির
সদস্য ছিলেন। তিনি রাগী ভাইকে বলছি, বেশ অনেক মেম্বার আছেন যারা তাদের ইমেল, ক্লার্ক অথবা পিয়ন ব্যবহার করে দেখেছি। নিশ্চয়ই ওই ওই ব্যাপারগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখানে শুভকামনা জানিয়েছেন আনিস মিয়া, তারপর মঞ্জু স্যারের জন্য দোয়া চেয়েছেন। আচ্ছা, এখানে আরেকটা কমেন্ট দেখতে পাচ্ছি, রফিক আহমেদ, তিনি বলেছেন পোস্টাল ভোট ভাই, মানে উনি বলছিলেন বোধহয় হয়তোবা যে যারা ইলেকট্রনিক, রাইডু ভাই বা সবাই আমাদের বিজ্ঞ আলোচক আপনারা সবাই বলছিলেন যে কতজনের ওই কি বলবো টেকনোলজিক্যাল সেই নলেজটা রয়েছে, যাদের নাই সেক্ষেত্রে কি পোস্টাল ভোটের ব্যবস্থা করা যায় কিনা রাদার দেন ফিজিক্যালি আসার থেকে। তো মঞ্জু পোস্টাল স্যার, ভোটের আপনাকে একটা আপনার প্রবলেম কাছে বলি, একটু এক সেকেন্ড আমি বলি। পোস্টাল ভোটের ব্যাপারেও আমরা জি কথা জি বলেছিলাম। তখন যেটা হচ্ছে পোস্টাল ভোট জি দিলে আমাকে 1 সপ্তাহ আগে ব্যালট পাঠিয়ে দিতে হবে যাতে আসে। এবং হুম বাংলাদেশের তখন জি এটা যখন আমরা বলেছে যে এই ব্যালট দেখে ওখান থেকে প্রিন্ট করে ঢাকা শহরে নিয়ে এসে পকেটে জি করে পরে ভোট দিয়ে যাবে, আপনারা কেউ টেরও পাবেন। ইউ আন্ডারস্ট্যান্ড যে নিশ্চয়ই প্রবলেমটা কোথায়? প্রত্যেকটাতে এক একটা নিয়ে, এগুলো সবকটাই মেহেদী ভাই আমরা অনেক চিন্তা ভাবনা করেছি, কিন্তু প্রত্যেকটারই জি জি প্র্যাকটিক্যাল একটা করে এমন হিন্ড্রেন্সের কথা লোকজন বলে দেয় যে নেগেটিভ। তখন সেটাতে কিছু করতে পারি না। হুম শুরু হুম তো করতে হুম হবে। হ্যাঁ, জি শুরু করতে জি হবে, বাট শুরু করতে হবে, মঞ্জু বাট স্যার, শুরুটা কিন্তু জি আমরা করতে পারবো না। জি, আলোচনা প্রায় হয়েই গিয়েছে, সবগুলো ইস্যুস চলে আসছে আমি বলবো। তো সারা বাংলাকে ধন্যবাদ এরকম একটা যোগোপযোগী আলোচনা শুরু করার জন্য। আসলে মেহেদী ভাইয়ের কথা দিয়ে শুরু করি আমি, যে আমাদের যখন কোর্ট টোর্ট সব বন্ধ হয়ে গেল, মে মাসে যখন আলোচনা হলো যে অনলাইনে কোর্ট চলবে, তখন কিন্তু আমাদের অনেক লয়ারে খুব হাস্যকর মনে করতেছিল যে এটা আদৌ সম্ভব কিনা। বাট আলহামদুলিল্লাহ যে এখন আমরা দেখছি যে অ্যাপিলেট ডিভিশন পড়া চলছে এবং 38 কোর্টস কিন্তু ভার্চুয়াল ছিল, 18 কোর্ট অ্যাকচুয়াল ছিল, এবং অ্যাকচুয়ালের চেয়ে ভার্চুয়াল যারা করতেছিলেন তারা কিন্তু অনেক আরামে করছিলেন। বোধ লয়ার এবং জাজদের জন্য অনেক সুবিধা ছিল, কারণ আমরা এক জায়গায় বসে মামলাগুলি করতে পারতাম। কিন্তু যখন দৌড়াই আমরা গেলাম, তখন দেখা যাচ্ছে অ্যাকচুয়ালের জন্য এক কোর্টে ঢুকতেছি, ওখান থেকে বের হয়ে বারান্দায় দাঁড়িয়ে আবার ভার্চুয়াল করছি। তো সবগুলি ভার্চুয়াল হলেও কিন্তু কোর্ট খুব ভালো চলতো। সো আমি এটার উপর ভিত্তি করেই বলবো যে এই ইলেকশন পদ্ধতিটা অনলাইন বেসিসে করা যায় কিনা অথবা ইলেকট্রনিক পদ্ধতিতে করা যায় কিনা, এই যে গতকালকে একটা আলোচনা হয়েছিল অন্য প্রসঙ্গে, বাট এই প্রসঙ্গটা চলে আসছিল যে এই কোভিড সিচুয়েশনে আমরা অ্যাকচুয়াল ভোট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, বিকল্প পদ্ধতিতে যদি ভোট করতেই হয় তাহলে হয়তো বা অনলাইনের মাধ্যমে বা ইলেকট্রনিক পদ্ধতিতে যেভাবে সম্ভব করলে ভালো হয়, বিকল্প কোনো পদ্ধতিতে করলে পরে ভালো হয়। সো সেই দিকে যদি আমরা চিন্তা করি তাহলে ডেফিনেটলি এই আলোচনাটা আমাদেরকে রাস্তা দেখাবে যে আমরা ভাবছি যে আমরা ইলেকট্রনিক ভোট বা অনলাইন ভিত্তিতে ভোটের সিস্টেমে যাওয়া যায় কিনা। যে হার্ডলগুলির কথা আসছে, ডেফিনেটলি এগুলি থাকবেই। প্রথমত আমাদের কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে, রুলস চেঞ্জ করতে হবে। তার চেয়েও বড় কথা হচ্ছে রুলস এবং কনস্টিটিউশন চেঞ্জ করা কিন্তু খুব বড় ব্যাপার না। প্রথমত আমাদের মেন্টালিটির জায়গাটাতে আগে ঢোকাতে হবে যে হ্যাঁ আমরা এটা পারবো। ওই জায়গাটা যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে ওগুলি কিন্তু আমরাই চেঞ্জ করে ফেলতে পারবো। এখন পর্যন্ত যেটা কোর্ট নিয়ে বলা হলো যে অনেকেই ক্লার্কের আইডি থেকে ঢুকে, অনেকেই তার ফ্রেন্ডের আইডি থেকে ঢুকে, নিজে ঢুকতে পারতেছে না, নিজে কাগজপত্র পাঠাতে পারছে না। বাট আমার মনে হয় কোভিড অন্য দিক থেকে আমাদের অনেক ক্ষতি করলেও অনলাইনের এই জায়গাটা বা ইন্টারনেটের এই জায়গাটাকে কিন্তু অনেক ডেভেলপ করে দিয়েছে। এইটার সংখ্যা কিন্তু এখন আর খুব বেশি নাই যে অনলাইনে আর পারছে না, আস্তে আস্তে আমার মনে হয় যে সবাই হয়ে যাবে। এবং বারের ব্যাপারে আমরা যেটা বলেছিলাম যে গত 1 বছরে বা তার আগে থেকেও যেটা অনলাইন বেসিসে কাজ শুরু হয়েছে, সেটাও কিন্তু এখন বারে গত বছরও চেষ্টা করা হয়েছে, এবারও চেষ্টা করা হচ্ছে, এবং বাড়ির উপরে কিন্তু এই বিষয় নিয়ে প্রচন্ড চাপ আছে যে এটাকে ইলেকট্রনিক পদ্ধতিতে বা অনলাইনের যে বেসিসটাকে খুব জোরদার করা, এটা নিয়ে কিন্তু প্রচন্ড চাপ বাড়ির উপর রয়েছে। এবং আজকে মেহেদী ভাই যে জোরালো বক্তব্য দিলেন, এই বক্তব্যের কিন্তু একটা প্রেশারও আছে। এবং রাগিব ভাই বললেন যে অনেকগুলি কাজ তারা গত বছর করেছেন। স্পেশালি কোভিড এর প্রথম দিকের আলোচনায় কিন্তু আমি বলেছিলাম যে দরকার হয় আমরা ওই কোম্পানিগুলির সাথে আলোচনা করি বা একদমই আপনার কোম্পানির সাথে আলোচনা না করে যদি আমরা কোনো দাতা পাই, ডোনেশন করতে পারে এরকম, অথবা বারের সাথে চুক্তিতে আবদ্ধ হতে আগ্রহী এরকম কোন একটা জায়গা থেকে প্রথমবারে অন্তত 100-200 না এনে 50টা বা 100টা কম্পিউটার যদি আমরা বসাতে পারতাম, যেটা মেহেদী ভাই বললেন যে ক্যাফের মতো করে,
তাহলে অনলাইন বেসিসে যে জায়গাটা, যে লয়ারদেরকে আরো বেশি ট্রেন করা, এবং এটা কিন্তু খুব বেশি জটিল বিষয় না, একবার শিখে গেলে দেন আমার মনে হয় অ্যাকচুয়াল কাজের চেয়ে ভার্চুয়াল বা অনলাইন ভিত্তিক কাজের উপরে সবাই আগ্রহী হয়, যে কষ্ট কম হয়। এখন একজন লয়ারকে চিটাগং থেকে, বান্দরবান থেকে, সেই বরিশাল থেকে আমাদেরকে কষ্ট করে যায়, ওনাদেরকে ইনভাইট করে আনতে হয়, ওনাদেরকে কষ্ট করে এসে ভোট দিতে হয়। তো সেই জায়গাটায় যদি দেখা যাচ্ছে কোভিড সিচুয়েশনের বাইরেও যদি তাদেরকে এভাবে তৈরি করা যায়, যে উৎসবের বাইরেও, যে না কষ্ট কম হবে, আপনারা ওখান থেকেই ভোটটা দেন, এবং সেটাকে যদি সিকিউর করা যায়, তাহলে ডেফিনেটলি ইলেকট্রনিক ভোট করাটা অনেক বেশি যোগ উপযোগী, এবং এর প্রয়োজন এখন যুগের পরিস্থিতির কারণে আমাদের জন্য প্রয়োজন। আমরা যদি কোভিডকে চিন্তা করি তাহলে তো অবশ্যই প্রয়োজন। কোভিডের বাইরেও যদি আমরা চিন্তা করি, যে আমরা যেহেতু জেলা ভিত্তিক মেম্বার, সুতরাং তাদেরকে ডাইরেক্ট না এনে যদি এই ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে তাদের ভোট নিয়ে, অথবা অনলাইনের মাধ্যমে তাদের ভোট নিয়ে যদি ভোটটা কালেক্ট করা যায় সিকিউরড ওয়েতে, যে এখানে কোনো দুই নাম্বারই হবে না বা কোনো মেলা মাল ফাংশন হবে না, তাহলে অবশ্যই এটা করার চিন্তা আমরা করতে পারি। আর দ্বিতীয়ত যে কথাটা বলবো, যে এই ভোটিং এ ইলেকট্রনিক ভোটিং বা অনলাইন ভোটিংটাই ডাইরেক্ট হওয়া, তারপর গণনার ব্যাপার যেটা আসছে, মেহেদী ভাই যেটা ঢাকা ক্লাবের কথা বললেন, সেটা ডেফিনেটলি অনেক সুন্দর একটা পদ্ধতি। ঢাকা বারে যেটা হয়েছে, যদিও কিছু ভোট নষ্ট হয়েছে, তারপরেও আমি বলবো ইলেকশন কমিশনের জন্য এর চেয়ে কষ্টের কাজ। ইলেকশন 2 দিন পরিচালনা কিন্তু ওনারা ভালোই করেন, এত কষ্ট বোধহয় হয় না, কিন্তু গণনাটা করার সময় যে কষ্টটা ওনাদের হয়, বা আমরা যারা এটাকে পর্যবেক্ষণ করি তাদেরও যে কষ্ট হয়, সেটা কিন্তু একটা কি বলবো, মানে সারা বছর মনে রাখার মতো একটা কষ্ট। কারণ আগে ভোট ছিল, যেটা বলা হলো 300 পরে এটা আস্তে আস্তে বাড়তে 2000, 3000, 5000 যখন হলো, তখনই কিন্তু আমরা বলতাম যে অনেক ভোটার হয়ে গিয়েছে। বাট এখন কিন্তু এটা বেড়ে 10,000 প্রায়। আগামী বছর বোধহয় 10,000 ভোটারকে আমাদের কাউন্ট করতে হবে। সুতরাং 10,000 ভোটার যে সিস্টেম আমরা এখন চলছি, এই সিস্টেমটাও কিন্তু একটা সময়ে বা এখনই এসে আমরা দেখতেছি যে এটা আর কাজ করছে না। সুতরাং এটাকে অপারেশনাল করতে হলে আমাদেরকে বিকল্প চিন্তা করতেই হবে। আজকের যে আলোচনা, সেই আলোচনা এই জায়গাটায় মদত যোগাবে আমি মনে করি, যে সবাইকে চিন্তা করার জন্য বা রিথিং করার জন্য খোরাক যোগাবে, যে আমাদেরকে এই জায়গাটায় বসে থাকতে হবে না। আর যে প্রবলেমগুলি, হার্ডেলগুলি সংবিধানে আছে, সেগুলি পরিবর্তন করতে হলে যে পন্থায় পরিবর্তন করা দরকার, আমার মনে হয় বারের যারা সদস্য আছেন সবাই যোগ্য সদস্য, সবাই যদি অ্যাডভান্সের দিকে আমরা যেতে চাই। একটা অ্যাড দিচ্ছে না এখন, যে অ্যাডভান্স কেন হব না, স্মার্ট কেন হব না, একটা কি বলে লিকুইড বিমবারের অ্যাড আছে, ফাস্ট কেন হব না, স্মার্ট কেন হব না, অ্যাডভান্স কেন হব না। সো আমরা বিজ্ঞ লয়াররা কেন অ্যাডভান্স হব না, কেন স্মার্ট হব না? ডেফিনেটলি আমরা এটাকে যেভাবে স্মার্ট করা যায় সেভাবে স্মার্ট করবো, ইলেকট্রনিক পদ্ধতিতে অথবা অনলাইন বেসিসে এটা করা উচিত। আমার মনে হয় এখন থেকেই থিঙ্কিং করা উচিত। এবং এটার জন্য আমি বলি, খুব বেশি মানুষ কিন্তু এগিয়ে আসবে না। আমরা যদি কোর্টের ব্যাপারটাকে দেখি, তাহলে আমি বলবো যে 2-3 জন জাজেস কিন্তু এই ব্যাপারটায় যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করেছেন, অন্যরা শুধু সহযোগিতা করেছেন যে আমরা করতে পারবো। কিন্তু পাইওনিয়ার কিন্তু বেশি জাজেস ছিলেন না। বাট আমরা এটাও জানি যে ওই অনলাইন বেসিসে কাজ করার জন্য জাজেসদেরকে কিন্তু ট্রেনিং করানো হচ্ছে আজকে থেকে না। আমার যতদূর মনে পড়ে, আজকে থেকে প্রায় 10-12 বছর আগে থেকে এই প্রসেসটা শুরু হয়েছে, এবং সেই শুরু হওয়াটা রেজাল্টটা আমরা এখন পাচ্ছি। বার কিন্তু এই জায়গাটা অনেকটা পিছিয়ে, যেটা মেহেদী ভাই সহ সবাই বললেন, যে বার কিন্তু কোর্ট থেকে পিছিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে বারে আমরা কোনোভাবে ট্রেনিং প্রোগ্রাম বা অনলাইন বেসিস প্রোগ্রামগুলি বা অনলাইনের প্রতি যে লয়ারদের যোগ বা প্রবণতাটা আমরা বাড়াতে পারছি না। যদি সবার হাতে কম্পিউটার দেওয়ার বা কম্পিউটার ব্যবহার করার সুযোগটা তৈরি করা যেত, তারা যদি একবার মজাটা বুঝতো যে হ্যাঁ, কম্পিউটারে কাজ করার একটা ভালো সুযোগ আছে এবং পরিশ্রম অনেক কম হয়, হার্ডেল অনেক কম হয়, তাহলে ডেফিনেটলি তারা এই অ্যাকচুয়ালের জন্য এত চিন্তা না করে ভার্চুয়াল সিস্টেমে কাজ করার জন্য তারা অভ্যস্ত হতেন। লিঙ্কন সিনের কথা যেটা বলা হলো, যে আজকে 10 বছর আগে তারা সিস্টেম তৈরি করেছে, আমরা কিন্তু সেখান থেকেও সাজেশন নিয়ে কাজ করতে পারি, যে ওখানে যে মালফাংশন গুলির কথা চিন্তা করা হচ্ছে, যে ওই মালফাংশন গুলি রোধ করার জন্য তারা কি কি ব্যবস্থা নিয়েছে, সেটা কিন্তু আমাদের জন্য একটা উত্তম উদাহরণ হতে পারে। যে এখানে ওখান থেকে বা আমাদের এখান থেকে যারা ওখানে ভোট দেন, কি কি পদ্ধতি ওখানে গ্রহণ করা হয়েছে, সেই পদ্ধতিগুলি যদি এখানে ডিসকাস করা হয়, তাহলে আমার মনে হয় এটা একটা মানে
আমাদের জন্য অনেকটা সহযোগী ভূমিকা বা সহায়ক ভূমিকা পালন করতে পারবে। এবারের ইলেকশন হলো যে আমাদেরকে হয়তো বা ডাইরেক্ট ইলেকশনে যেতে হবে প্রেসিডেন্ট পদ নিয়ে। আমরা মদিন খুসরু স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি যে স্যার কিন্তু একটা ইতিহাস তৈরি করে গেলেন। উনি ওনার প্রেসিডিয়াম মেম্বার ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের এমপি ছিলেন, সবকিছুর পরে ওনার খুব শখ ছিল সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট হওয়ার, এবং সেই শখটার কথা কিন্তু ইচ এন্ড এভরি লয়ার জানে। এবং ওনার যে কাকুতি দুইটা ইলেকশন সহ এই ইলেকশনে, সেটাও কিন্তু সবাই ফিল করছে। এবং উনি কিন্তু মারা যাওয়ার পরে আমরা রিয়েলাইজ করেছি যে ইলেকশনে যত জনপ্রিয় ছিলেন, মারা যাওয়ার পরে আমরা দেখেছি যে প্রতিটা বারের মেম্বার কিন্তু ওনার জন্য বিমর্ষ ছিল, ওনার জন্য মন কেঁদেছে যে উনি চেয়েছিলেন বারের চেয়ারটা, প্রেসিডেন্টের চেয়ারে বসার জন্য, বাট উনি বসতে পারেন নাই। উনি একটা ইতিহাস তৈরি করে গিয়েছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। কিন্তু ওনার এই শূন্যতা পূরণের জন্য আমাদেরকে একটা ইলেকশনে নিশ্চয়ই যেতে হবে, এবং সংবিধান অনুযায়ী আমাদের দিন আছে মাত্র 14টা। এই 14 দিনে কিছুই করা হয়তো সম্ভব না। 4 তারিখে একটা মিটিং ডাকা হয়েছে, সেই মিটিং এ হয়তো কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে কোন পদ্ধতিতে ভোট হবে। সেখানেও কিন্তু আমরা গতকালকে বলছিলাম যে ভোটটা এখনই হয়তো বা একটা ইলেকট্রনিক সিস্টেম বা অনলাইন সিস্টেম চালু করা যায় কিনা। অনেক ভাই সেখানে বলতেছিল যে হ্যাঁ 15 দিনের একটা অ্যাপ তৈরি করে এটাকে সম্ভব, বাট আমার মনে হয় যে আমাদের মানসিক জায়গাটা যে এটার উপরে আস্থা থাকবে কিনা, অথবা অনেকেই এই অ্যাপসটা ব্যবহার করে ভোট দিতে আসতে পারবে কিনা। 1 মাসে 15 দিনে হয়তো অ্যাপস তৈরি করা সম্ভব, বাট 15 দিনে আমাদের মেন্টালিটির জায়গাটা তৈরি করা বোধহয় সম্ভব না। তো এটার জন্য একটু আমাদেরকে কাজ করতে হবে। তো এই আলোচনা সহ আমি মনে করি যে এটা তো জাস্ট সূচনা, আমি মনে করি সূচনার পরে আস্তে আস্তে আলোচনাটা চালিয়ে যেতে হবে এবং অ্যাক্টিভলি চিন্তা করতে হবে যেন আমরা এটাকে ফলপ্রসূ করতে পারি। এখন যারা নির্বাচিত ইলেক্টেড কমিটির একজন সদস্য আমাদের কাছে আছেন, এবং গতবারের একজন সদস্য ট্রেজারার, এখনকার ভাইস প্রেসিডেন্ট রয়েছেন, আমরা যদিও বলতেছি 1 বছর সময় কম, এটাও পরিবর্তন করার দরকার আমার মনে হয়। অন্তত 2 বছর করা উচিত, কারণ সুপ্রিম কোর্ট বারে আগে 300 জন ইলেকশন ছিল। কালকে অনেক ভাই বলতেছিল এবং অন্যরাও বলতেছিল, রাগিব ভাইও বলতেছিল যে আমরা তখন একজনকে ধরে নিয়ে আসতাম, ভাই আপনি আমাদের স্যার, আপনি আমাদের প্রেসিডেন্ট হন, বা ভাই আপনি আমাদের প্রেসিডেন্ট হন। সেই জায়গাটা কিন্তু এখন আর নেই। সুতরাং এখন যেহেতু 10,000 মেম্বার ভোট দিয়ে একজন প্রেসিডেন্ট বা পুরো এক্সিকিউটিভ কমিটিকে নির্বাচন করেন, এই জায়গায় টার্মসটা, টেনিউরটা অবশ্যই বাড়ানো উচিত। 1 বছরের জায়গায় 2 বছর করা উচিত। বাট যতক্ষণ না হচ্ছে, আমি মনে করি যে কমিটি বিদায়ী কমিটি হয়, সেই কমিটি উচিত হচ্ছে পরবর্তী 1 বছর বর্তমান কমিটিকে সহায়তা দেওয়া। যে অন্তত যে অভিজ্ঞতাগুলি যেটা ভাগ করে বললেন যে প্রথম 3 মাস ইলেকশনে পাস করা ইমেজে চলে যাচ্ছে, আমেজে চলে যাচ্ছে, তারপরে 6 মাস কিভাবে কাজ করব ঠিক করি, পরের 3 মাস বিদায়ের ঘন্টা বেজে যাচ্ছে। বাট এক্সপিরিয়েন্সটা যেহেতু হচ্ছে, আমার মনে হয় বর্তমান কমিটি যেটা থাকবে বা এক্সিস্টিং কমিটি যেটা থাকবে, প্রিভিয়াস কমিটির বা এক্স কমিটির মেম্বার যারা থাকেন, তারা যদি তাদেরকে সহায়তা করেন ডাইরেক্টলি যে ভাই এই কাজটা করেন, আমার মনে হয় যে হয়েছে এটা ভালো। অ্যাক্টিভলি যদি একটু সহযোগিতা করেন নিজের প্র্যাকটিসের বাইরে এসে, আমার মনে হয় তাতে বার উপকৃত হবে। কারণ আলটিমেটলি আমরা যে যত বড়ই হই, ছোটই হই, যে মানে লয়ারই হই না কেন, আমরা এই বারকে বিলংস করি, এবং আমাদের শেষ জানাজা বলেন বা শেষ বিদায় বলেন, ওখান থেকে আমাদেরকে নিতে হয়। সুতরাং এইবার আমাদের এটার উন্নতির জন্য যা করা দরকার, আমরা যারা এটার সাথে অ্যাক্টিভলি জড়িত, আমাদের উচিত হচ্ছে নিজের মনে যেটা আসে সেটা অন্তত শেয়ার করা এবং অ্যাক্টিভলি বারের উন্নয়নের জন্য কাজ করা। তাতেই বারের উন্নতি হবে এবং বার এবং বেঞ্চ শক্তিশালী হবে এবং দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা জায়গা তৈরি হবে। আদারওয়াইজ কিন্তু আমরা অনেক পিছিয়ে যাব। ন্যায় বিচারের জায়গাটার থেকে আমরা ভালো লয়ার হব, কিন্তু ভালো বার পাবো না, ভালো জুডিশিয়ারি পাবো না, ন্যায় বিচার নিশ্চিত করার যে জায়গাটা, সেটাকে আমরা তৈরি করতে পারবো না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি কিছু কমেন্ট চলে এসেছেন, আমাদের সাথে বিজ্ঞ আইনজীবীরা এবং ব্যারিস্টার সবাই যুক্ত হয়েছেন। আমি একটু কয়েকটা কমেন্ট করতে চাই। যেমন আমাদের সাথে যুক্ত হয়েছে ব্যারিস্টার মাহবুব কবির। তিনি বলছেন, the election of Bangladesh College of Physicians and Surgeons conducted their election electronically this year. এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য আমার মনে হয় আমাদের আজকের আলোচনার জন্য, যে অনেকেই এই সিস্টেমে কাজ করছেন। আচ্ছা, তারপরে আশরাফুল হাদি ভাই তিনি বলছেন যে কোভিড 2021 সালে শেষ হবে এমনটি ভাবার কোনো কারণ নাই।
হুয়ের মতে 2022-23 সালেও চলতে পারে। তাই আজকের আলোচনার মাধ্যমে আগামী দিনের জন্য অগ্রিম ডিজিটাল পদ্ধতি খুঁজে বের করতেই হবে, এটা সময়ের দাবি অবশ্যই। এবং আমাদের আলোচকরা সবাই কিন্তু এই ব্যাপারে এগ্রি করেছেন যে আমরা সবাই চাই, কিন্তু সেই চাওয়াটায় পৌঁছানোর জন্য আমাদের বেশ কিছু ধাপে ধাপে, কেউ বলছেন যে ধাপে ধাপে যেতে হবে, নিশ্চয়ই আমাদের মানসিকতা চেঞ্জের একটা ব্যাপার আছে, আমাদের অতখানি পর্যন্ত আমাদের আগ্রহটা থাকতে হবে। এবং আরেকটা যেটা আমার জানার ছিল সেটা হচ্ছে হাদি ভাই এই কথাটা যে বর্তমান কার্যকরী কমিটির কাছেই ক্ষমতা, বারের সংবিধান আধুনিকায়ন করতে চাইলে ইলেকশন কমিশন কাছে অ্যামেন্ডমেন্টের কোনো ক্ষমতা নাই, ওনারা শুধু মতামত দিতে পারেন। এটা তো আমরা শুনেছি অনেক ভাইয়ের কাছে। আমি স্যারের কাছে একটু জানতে চাইবো যে এতক্ষণ আপনি তো শুনছিলেন, আপনি এখন আমাদের বর্তমান কার্যকরী কমিটির সহসভাপতি, তো আপনি আপনি এবং আপনি প্রথমেই বলেছেন স্যার যে আপনি ডিজিটালাইজেশনের পক্ষে, এবারে আপনি কাজ করতে চান। তো এই বিষয়ে আপনারা কি কতটুকু কি করতে পারেন? কারণ আমরা দেখেছি যে হ্যাকিং এর একটা সম্ভাবনার কথা বলা হয়েছে, বা আরো কিছু কিছু সমস্যার কথা বলা হয়েছে যেগুলো অ্যারাইজ করতে পারে। এবং আপনাদের কার্যকরী পরিষদের সময় মাত্র 1 বছর, এটাও ঠিক যে এই 1 বছরের মধ্যে কতখানি আপনারা এটা করতে পারবেন, কিন্তু একটা তো শুরু বা একটা তো দরজা মানে খোলা হলো এই এই আলোচনার মাধ্যমেই বলি, বা আমাদের সবার মধ্যেই এখন আসলে এই চিন্তাটা রয়েইছে, সেই জায়গা থেকে আসলে আমরা এখানে আজকে বসেছি। তো স্যার আপনি কি ভাবছেন, মানে আপনারা কি তাহলে কমিটিতে এই প্রস্তাব তুলেছেন বা তুলবেন, বা এটা যে কনস্টিটিউশন চেঞ্জের কথা যে বলা হচ্ছিল রুলসের, সেখানে আমার একটা কথা খুব যেটা ভালো লেগেছে মঞ্জু স্যারের যে কথাটা, সেটা হচ্ছে যে শুধু যদি আমাদের এরকম জেনারেল মিটিং করতেই হয়, আমি সবাইকে বলছি যদি জেনারেল মিটিং করতেই হয়, আমাদের সেই 300 জন মেম্বার থাকাকালীন সময় কনস্টিটিউশনটা করা, এখন আমাদের 10,000 হয়ে গেছে, এরকম একটা অ্যারেঞ্জমেন্টে যদি যেতেই হয়, তাহলে কি আপনার মনে হয় না যে আরো কিছু বিষয় যেগুলো আমাদের চেঞ্জেস আনাটা জরুরি, সবগুলোই এজেন্ডাতে একসাথে দিয়েই আমাদের সেটা যদি করা হয়, তাহলে আমরা একসাথে অনেকগুলো, যেমন একটা হচ্ছে প্রস্তাব হচ্ছে 1 বছরের জায়গায় 2 বছর যদি আপনাদেরকে দেওয়া হয়, কারণ 1 বছরের মধ্যে কোনো কার্যকরী পরিষদের পক্ষে আসলে তাদের কাজগুলো সম্পাদন করে যাওয়াটা ইটস রিয়েলি ডিফিকাল্ট। আপনার কি মনে হয় স্যার? ধন্যবাদ। আসলে আমাদের এক্স ট্রেজারার রাগিব রূপ চৌধুরী বলতেছিলেন যে 1 বছরটা সময় অনেক কম, কিন্তু এই 1 বছরে ওনারা ওয়েবসাইটের কাজ শুরু করেছেন, আমাদের মেম্বারশিপ লিস্টটা আপ টু ডেট করার কাজ শুরু করেছেন, এবং ইতিমধ্যে আমাদের এক্সিকিউটিভ কমিটির মধ্যে আলোচনা হয়েছে যে ওয়েবসাইটের যে বাকি কাজটা আছে সেটা আমরা কন্টিনিউ করে যাব, ওয়েবসাইটটা আমরা কমপ্লিট করব। আর আরেকটা যে বিষয়টা এসছে অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করার বিষয়, আসলে এই 300 মেম্বার যখন ছিল তখন এই কনস্টিটিউশনটা অ্যাডপ্ট করা হয়েছে, আজকে 9,500 মেম্বার, এবং এই পরিপ্রেক্ষিতে আপনার এই 9,500 মেম্বারের কথা চিন্তা করে আমাদের কনস্টিটিউশন একটা আমূল পরিবর্তন করতে হবে। আমি এই ক্ষেত্রে একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। আমাদের কনস্টিটিউশনের এই ম্যানেজমেন্টে আর্টিকেল 41-এ বলা আছে একজন প্রেসিডেন্ট, 2 জন ভাইস প্রেসিডেন্ট, 2 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থাকে, একজন ট্রেজারার এবং 7 জন মেম্বার। কিন্তু 25 এর আর্টিকেল 25 গিয়ে বলা হচ্ছে যে লাইব্রেরি কমিটির কনভেনর হবেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আর 32 তে গিয়ে বলা হচ্ছে যে লাইব্রেরি কমিটির মেম্বার সেক্রেটারি হবেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এই যে কিছু অ্যাম্বিগুইটি আছে, সুতরাং অ্যাম্বিগুইটি প্লাস ইলেকশন রুলস সবকিছুই আমাদের এই কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট করতে হবে। যদিও এটার মধ্যে এই কনস্টিটিউশনে ইতিপূর্বে শুধু বেনেভোলেন্ট ফান্ডের ক্ষেত্রে আমার ধারণা, যেটা আমি যতটুকু দেখেছি, বেনেভোলেন্ট ফান্ডের ক্ষেত্রে শুধু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট এসেছে, অন্য অন্য বিষয়গুলোতে আসেনি। আর ইলেকট্রনিক আসলে ভোটিং পদ্ধতিটা শুরু করা যায়, যেমন ব্যারিস্টার মেহেদী হাসান যেটা বলেছেন, আমাদের কোর্টে যে ভার্চুয়ালি যখন ইনিশিয়ালি শুরু হয়েছে, শুরু হওয়ার সময় কিন্তু লয়াররা, ম্যাক্সিমাম লয়াররা বলছেন এটা কি করে করবে, এটা কিভাবে সম্ভব, কিন্তু আজকে এটা সবাই ধরগোড়ায়, সবাই বুঝতে পারতেছেন কিভাবে হচ্ছে, খুব ইজিলি আমরা সেখানে এন্টার করতেছি, মামলা করতে পারতেছি।
সেই জন্য কোনো কিছু ইনিশিয়ালি শুরু করতে প্রতিবন্ধকতা আসবে। রাগিব চৌধুরী যেটা বলছেন যে 1000 লয়ার হয়তো আমরা মেনে নিব, কিন্তু এই 1000 লয়ার দিয়ে তো আমাদেরকে শুরু করতে হবে। স্টার্ট না করলে তো আর এটা কোনোদিনই হবে না, আমরা শেষ করতে পারবো। সত্যিকার জি। অর্থে আমাদের বার সুপ্রিম বার অ্যাসোসিয়েশন একটা নিজস্ব সমিতি, এই সমিতি নিজস্ব সাবস্ক্রিপশনে চলে। এখানে আমরা গভর্নমেন্ট থেকে বা অন্য কোনো খাত থেকে আমরা কোনো কন্ট্রিবিউশন পাই না। সেই জন্য আমাদের অনেকগুলো এক্সপেন্সেস আছে, সেগুলো হয়তো আমাদের সমিতির পক্ষে বিয়ার করা ডিফিকাল্ট। তবুও এই ইলেকট্রনিক ভোটিং সিস্টেমটা আমাদের শুরু করা দরকার। আমরা আর কাউকে হারাতে চাই না। আব্দুল মতিন খসরু স্যারের মতো এত বিজ্ঞ অভিজ্ঞ এবং আমাদের আইনজীবীদের নেতা, ওনার সম্পর্কে আপনারা জানেন উনি কত বড় মাপের লয়ার ছিলেন, উনি একজন সাদা মনের মানুষ ছিলেন। আমি এক্ষেত্রে একটা কথা বলতে চাই, আমরা 12 তারিখে আমরা ইলেক্টেড, সেই মর্মে ডিক্লারেশন আমাদের ইলেকশন কমিশন থেকে ডিক্লারেশন দেওয়ার পরে 13 তারিখে আমরা মতুন খসরু স্যারের চেম্বারে একটা সৌজন্য সাক্ষাতে আমরা বসেছিলাম। স্যারের যে আবেগ এবং স্যারের যে আকাঙ্ক্ষা, মনের ইচ্ছা, উনি সুপ্রিম কোর্ট বারের লয়ারদের জন্য অনেক কিছু করবেন। উনি যেভাবে সুপ্রিম কোর্ট বারের পাশে একটা অ্যানেক্স কোর্ট বিল্ডিং করেছেন, সুপ্রিম কোর্ট বারের লয়ারদের জন্য একটা অ্যানেক্স বিল্ডিং করেছেন, সেরকম ওনার একটা স্বপ্ন ছিল। উনি জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী থেকে 50 কোটি টাকা সুপ্রিম কোর্ট বারের বেনাবলের ফান্ডের জন্য নিয়ে আসবেন। একটা 20-30 তলা হাই রাইজ বিল্ডিং করবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যেখানে লয়ারদের সকল সুযোগ সুবিধা থাকে। এইরকম উনি মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল, কিন্তু অকালে উনি চলে গেছেন, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। আমরা উনার মৃত্যুতে আমরা বেসিক্যালি খুব একটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আমরা কি করব? আমাদের যে এখানে আর্টিকেল 16 কনস্টিটিউশন আছে, এই আর্টিকেল 16-এ কিন্তু স্পেসিফিক কোনো প্রভিশন নাই কিভাবে এই স্পেশাল জেনারেল মিটিং এ যাব, কিভাবে ইলেকশনের পদ্ধতিটা নির্ধারিত হবে, এইটার সাথে রিলেটেড কোনো রুলসও নাই যে রুলস ফলো করে আমরা নেক্সট ইলেকশনটা করব। সুতরাং আমাদের জেনারেল মিটিং এ গিয়েই এই ইলেকশনের ম্যানারটা, পদ্ধতিটা আমাদের ঠিক করতে হবে। খুব ডিফিকাল্ট বিষয় এটা। সেই এইভাবে অর্গানাইজলি না করলে সেখানে গিয়ে নানান জনের নানান রকম ওপিনিয়ন থাকবে। সেক্ষেত্রে এই 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 ভ্যাকেন্সির ক্ষেত্রে একটা রুলস থাকা দরকার বলে আমি মনে করি। সুতরাং জি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বারে ছড়াই ছিটে পড়ে আছে আমাদের সদস্য, তাদেরকে এই ইলেকশনের মধ্যে সম্পৃক্ত করার জন্য ইলেকট্রনিক পদ্ধতিটা এখনই শুরু করা যাইতে পারে। এবং আমরা যদি শুরু না করি তাহলে এটা আর কোনোদিন হয়তো বা শুরু হবে না, কিন্তু জি। শুরু করতে হবে। যেমন রাগিব চৌধুরীরা ওনারা ওয়েবসাইটের কাজ শুরু করেছেন, মেম্বারশিপ লিস্টের কাজ শুরু করেছেন, তেমনি আমি মনে করি, আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমরাও সেরকম এই ইলেকট্রনিক পদ্ধতির ভোটটা আমরা শুরু করতে চাই। আমরা এখানে যে আইটি বিশেষজ্ঞ দরকার, আইটি ইঞ্জিনিয়ার দরকার, হয়তোবা আমরা সেটা আইটি ইঞ্জিনিয়ারকে সম্পৃক্ত করব। তারপরে এরকম একটা আইটি ফার্মকে আমরা দায়িত্ব দিতে পারি, যে আইটি ফার্ম এই ইলেকট্রনিক ভোটিং পদ্ধতিটা সিস্টেম শুরু করতে পারবে। হয়তো আমাদের সময় লাগবে, কিন্তু এটাকে পিছিয়ে থাকার মতো, পৃথিবী থেকে পিছনে পড়ে থাকার মতো অবস্থায় এখন আমরা নাই। আমরা যারা সুপ্রিম কোর্ট বারের সদস্য, আমরা ডাবল ট্রিপল ডিগ্রিধারী। সুতরাং আমরা কেন আইটিতে পিছিয়ে পড়ে থাকি? এই সব কনসেপ্ট চিন্তা করে, এই কোভিড এর কথা চিন্তা করে আসলে আমাদের এখনই আমি মনে করি যে আমাদের ইলেকট্রনিক ভোটিং এর সিস্টেমের দিকে আগানো উচিত। যেমন আমাদের 4 তারিখের স্পেশাল জেনারেল মিটিং আছে। স্পেশাল জেনারেল মিটিং এর ইলেকশনের প্রেসিডেন্ট ইলেকশনের পদ্ধতিটা নির্ধারণ হবে। তারপরে আসতেছে এই সুপ্রিম কোর্ট বারের ভ্যাকেশন, ঈদ উল ফিতর, সবকিছু মিলে পরবর্তী সময়ে দেখা যাবে যে আরো 1 মাস 2 মাস আমাদের সময় লেগে গেছে এই ইলেকশন করতে। তারপরে বাই দিস টাইম 6 মাস পার হয়ে যাবে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কার্যত কোনো কাজ করা সম্ভব না। সেটা মঞ্জু ভাই যেটা বলছেন, এই যে আগে 300 জন সদস্যের সময় এই কনস্টিটিউশনটা করা হয়েছে, আজকে 10,000 সদস্য। সুতরাং এই কনস্টিটিউশনটাকে যুগোপযোগী করতে হবে। এবং এই আমাদের যে টার্ম,
এই টার্মটা আসলে 2 ইয়ার্স হওয়া বলে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি। না হলে এখানে কাজ কিছুই কমপ্লিট করা যায় না। রাগিব রূপ চৌধুরী সাহেবরা যেগুলো শুরু করছেন, ওয়েবসাইটের কাজ, মেম্বারশিপ লিস্ট আপডেট করা, সেগুলা কিন্তু ওনারা 1 বছর শেষ করতে পারেন না। হয়তো ওনারা শুরু করেছেন 6 মাস পার হয়ে যাওয়ার পর। তেমনি আমাদেরও এখন আমি মনে করি শুরু করা উচিত, এবং ভবিষ্যতে আমরা না পারি পরবর্তী আমাদের যে কমিটি আছে সেই কমিটি এটাকে শেষ করতে পারবে। এখন এই কোভিড সিচুয়েশনের কারণে এই কোভিড পুর মতে 22-23 সাল পর্যন্ত চলবে। তাহলে আরো 2-3 বছর যদি এই কোভিড সিচুয়েশনটা থাকে, নিশ্চয়ই আমরা ফিজিক্যালি ভোট দিতে আমরা যাব না। আমরা আর কারো মৃত্যু হোক, আমাদের কোনো সদস্য মারা যাক, আমরা সেটা চাই না। সেই ক্ষেত্রে আমাদের এরকম একটা ইলেকট্রনিক ভোটিং পদ্ধতিটা আমরা শুরু করতে হবে। এই ক্ষেত্রে আমি একটু কথা বলতে চাই, সেটা হলো যেমন ইভিএম, আমাদের ন্যাশনাল ইলেকশনে ইভিএম পদ্ধতিটা চালু করার সময় কিন্তু ম্যাক্সিমাম লোক ইভিএম এর বিরুদ্ধে ছিল, বিভিন্ন রকম অজুহাত এখানে দাঁড় করিয়েছে। হাউবার কিন্তু ইভিএম এ এখন ভোট হচ্ছে, এবং এটি ইভিএম অত্যন্ত সহজ পদ্ধতি। এই ইলেকট্রনিক পদ্ধতি অনেক সহজ পদ্ধতি বলে আমি মনে করি। রাগিব রূপ চৌধুরী সহ যারা আমাদের ব্যারিস্টার ব্রাদার আছেন, ওনারা লিঙ্কন সিনে ভোট দিচ্ছেন, সেটাও তো এখানে ওনাদের অভিজ্ঞতা আছে, ওনাদেরকে ইনক্লুড করে সেটাও তো এখানে ইন্ট্রোডিউস করা যায়। সুতরাং ইলেকট্রনিক পদ্ধতিটা গভর্নমেন্ট বিভিন্ন প্রজেক্টে ওখানে এই বাইরে লোক পাঠায় গরুর ঘাস খাওয়ার জন্য, মুরগি পালার জন্য। আমাদের এত বড়, আমরা ইচ্ছা করলে 2-3 জন প্রতিনিধি ওখানে পাঠাইতে পারি। যারা ভোট দেন তারা কিন্তু সিস্টেমটা হয়তো জানেন, কিন্তু ওই যে প্রোটেকশনের জায়গাটা দরকার হয় 2-3 জন জায়গায় কিন্তু ভিজিট করবে, ওখান থেকে পারা যাবে, আমরা কিন্তু নিতে পারি, অ্যাসিস্ট্যান্স নিতে পারি। অফ কোর্স, জি, তা নেওয়া সম্ভব। আমাদের দেশের কিন্তু আইটি ইঞ্জিনিয়ারও এক্সপার্ট, ওনারা করতে পারে। আমাদের আইটি সিকিউরিটিটা এনশিওর করতে হবে। আমরা যখনই আসলে ডিজিটাল বা ইলেকট্রনিক সিস্টেমের দিকে যাব, এট দ্য সেম টাইম সিকিউরিটিটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। না আদারওয়াইজ আমার ওই আস্থার জায়গাটা তৈরি হবে না। যারা কিনা ক্যান্ডিডেট তাদের জন্যও হবে না, বা আমি যে একজন ভোট দিতে যাচ্ছি আমারও মনে হবে যে আমি আস্থা পাবো না। সো সিকিউরিটি, কিন্তু সেটা সম্ভব, অসম্ভব কিছুই না। আমরা যেটা নিয়ে কথা বলছি এগুলো সম্ভব। আমাদেরকে একটু সময় দিতে হবে, আমাদের কার্যকরী পরিষদকে সময় দিতে হবে। আজকে আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি, আমাদের সময়ও প্রায় শেষ হয়ে এসছে। মেহেদী ভাই, আরেকটা আমি যদি একটু যদি আমি ছোট শর্ট করে বলার চেষ্টা করি। প্রথমত, আমাদের সব আলোচকরা এখানে, বিজ্ঞ আলোচক যারা ছিলেন, তারা সবাই এগ্রি করেছেন যে আমাদের একটা ইলেকট্রনিক পদ্ধতির চিন্তা করতে হবে, সেটা পাশাপাশি প্যারালালিও চলতে পারে। এখন কোভিড সিচুয়েশনের জন্য আমরা হয়তো এটা চালু করলাম, কিন্তু অনেকেই বলছেন যে একটা যে উৎসবের একটা আমেজের একটা তৈরি হয় নির্বাচনকালীন সময়টা, সেটার পাশাপাশি যারা কিনা ঢাকা শহরের বাইরে থেকে আসবেন বা যারা কিনা বিদেশে অবস্থান করবেন কিন্তু ভোটে অংশ নিতে চান, তাদের জন্য পাশাপাশি ইলেকট্রনিক সিস্টেমটার ব্যবস্থাটাও কিন্তু রেখে দেওয়া যেতে পারে। এটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে সিকিউরিটির ইস্যুটা খুব ইম্পর্টেন্ট ছিল, তো সিকিউরড একটা সিস্টেম করতে হবে, সেটাও সম্ভব আমাদের দেশে। আরেকটা যেটা মেজর ডিফিকাল্টি, সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন ইটসেলফ। এই কনস্টিটিউশনের রুলস এর অ্যামেন্ডমেন্ট না করা পর্যন্ত আমরা যেতে পারছি না, কিন্তু সেই ক্ষেত্রে আমরা তাকিয়ে আছি আসলে আমাদের কার্যকরী পরিষদের দিকে। আপনারা এখানে মাননীয় সহসভাপতি, আপনি স্যার, আমরা খুবই খুশি হয়েছি যে আপনি ডিজিটালাইজেশনের দিকে আপনি যেতে আগ্রহী। তো সেই ক্ষেত্রে আমরা আশা করতে পারি যে এইবারের কার্যকরী পরিষদের পক্ষ থেকে, এবং আমরা জানি যে এখনকার সেক্রেটারি তিনিও বেশ স্মার্ট এবং উনিও বেশ ডিজিটালাইজেশনের পক্ষেই উনি আছেন। তো সেই ক্ষেত্রে আমরা আশা করতে পারি যে আপনারা এদিকে চিন্তা করবেন। আরেকটা যেটা রইলো বাকি কথা, সেটা হচ্ছে কস্টিং। যে একটা কথা হচ্ছিল যে আমাদের এসিবি এর কস্টটা কি খুব একটা এফেক্ট করবে এই ক্ষেত্রে, অনেকেরই হয়তো মনে হবে যে এখানে হিউজ একটা কস্ট হয়তো ইনভলভ থাকতে পারে। অনেক ভাই মাথা নাড়ছেন এটার জন্য, এমন যে কস্ট লাগবে আশা করি সেটা খুব একটা সমস্যা হওয়ার কথা না, এমন কিছু না। এক্স্যাক্টলি, জি, আমরা এক কেসের ফি দিয়ে এটা হয়ে যাবে না। ইফাত, একটা মিনিট, এখানে দুটো জিনিস বোধহয় ইম্পর্টেন্ট। রাগিব যেটা বললো যে আমরা 10,000 মেম্বার কিভাবে আমরা অ্যামেন্ড করব, এখন যদি এটা স্টেপ না নেওয়া হয়, আগামী বছর পর রাগিব এসে বললো 15,000 মেম্বার, এটা আমরা কিভাবে করব? তখন তো আর ঈদগাহ লাগবে না, স্টেডিয়াম লাগবে কয়টা? কথা বললো
ওই যে কাউন্টিং এর ব্যাপারে অনেক বললো যে প্রিন্টেড, ঢাকা ক্লাবে কিন্তু প্রিন্টেড ব্যালট পেপারে ভোট দেওয়া I হয়। know, I know, I know, I know, I Right? know. Mehdi তো bhai, তো I know. এখানে যদি ওই যে আমি আপনাকে উৎসব বলি আমরা চাই, কিন্তু উৎসবের নামে RFD যদি এখন যদি ভোট দেওয়ার সময় তো একটা গ্যাপ থাকে, উৎসব করতে একজনের ঘাড়ে কিন্তু একজনের ঘাড়ে থাকে মাথা উৎসবে, যে প্রতি উৎসবে কিন্তু মেহেদী ভাই, আমরা তাই হয় RFD পেপার ওই ঢাকা ক্লাবে যেটা ঢাকা করেছিল ক্লাবের জন্য এটা কিন্তু ইজিলি করা সম্ভব। আর একটা প্রত্যেকটাতে ওটা ব্যালট RFD পেপার পেপারে ব্যালট পেপারটা আমার করা ছাপাতে সম্ভব। হবে। এন্ড হ্যাঁ, এটাতে আর প্রতি 100 পোস্টাল তে ব্যালট কস্ট পেপারে বেড়ে যায় 3000 টাকা, কোনো ব্যাপারই না এটা। রাজি হয় না তো কেউ। পোস্টাল ব্যালটে যেটা বলা হলো জাল হবে, সম্ভব না। বাইরে যদি মনোগ্রাম থেকে লোগো থেকে সিল করে দেওয়া হয়, এটা সম্ভব না। এখন যদি আমরা ওই ব্রিটিশ আমলে মনোভাব নিয়ে চলে থাকি, রাস্তা বেরোলে ওরে বাবারে হুন্ডা আমাকে ধাক্কা দিবে, রিক্সা গায়ে উঠবে, তাহলে তো সুপ্রিম কোর্ট বার না হয়, এটা উচ্চর বারে আমরা থাকতেছি। এই স্টেপস যদি আমরা না নিই, তাহলে কিন্তু আমরা আবার 5 বছর পর আসবো, তখন রাগিব বললে 50,000 মেম্বার, আমরা কোথায় যাবো? রাইট? সো উই হ্যাভ টু স্টার্ট, আদারওয়াইজ কিন্তু এটা হবে না কিন্তু, কারণ এই যে একের চান্সও থাকবে কিন্তু। সুতরাং আমরা ইমিডিয়েটলি রাগি মঞ্জু ভাই, শফিক ভাই, এরা সব বারের নেতা, এরা সব স্টার। আমরা চাই এইসব স্টাররা যদি এখানে ভয়েস রেজ করে, তাহলে কিন্তু এইসব জিনিসগুলো কিন্তু তড়িৎ ভাবে হওয়া সম্ভব। অবশ্যই, অবশ্যই। এবং আমাদের সম্পূর্ণ বিশ্বাস রয়েছে আমাদের বিজ্ঞ আইনজীবীদের উপর, যে তখন ওনারা ডেফিনেটলি একটা ইমেইল, যারা কিনা ভার্চুয়াল কোর্টে এখন ইউজড হয়ে গিয়েছেন, তাদের ওই নিজেদের ইমেইলটা নিজেরা কিভাবে সিকিউর রাখবেন সেটা, এবং প্রয়োজন হলে বারের থেকে ট্রেনিংও দেওয়া যেতে পারে, ট্রেনিং ক্যাম্পের মতো করে তাদেরকে ট্রেনিংও দেওয়া যেতে পারে কিভাবে তো অপারেট করবে। অনেক ভাই শেষ আর কিছু বলতে চাচ্ছেন? না, এখানে একটু আমি জাস্ট মেহেদী ভাইয়ের কথা হ্যাঁ, একটু রাজীব ভাই, সাপ্লিমেন্ট জি করি। বলেন। সেটা হলো যে আমরা কিন্তু আমার বললাম যে অভিজ্ঞতাগুলো অনেক সময় আমার বই লিখতে ইচ্ছা করে, এই জন্য বলি বারবার একই কারণে। সেটা হচ্ছে যে আমরা কিন্তু যেমন গত বছর পর্যন্ত আমরা দেখছি, বা এখন পর্যন্ত যেটা চলছে, সেটা হলো যে আমাদের সুপ্রিম কোর্ট বারের 30 টাকার একটা কল লাগাইতে গেলেও কিন্তু এই সবার সিগনেচার করা লাগে। হ্যাঁ, মানে আমরা এখনো সেই 40 বছর আগের যেই ট্র্যাডিশনাল সিস্টেমে এখনো আমরা সেটাই চলছি। তো এটা একটা উদাহরণ দিলাম, এরকম হাজার হাজার উদাহরণ আছে। এখন এইখানে আমরা যেটা গত বছর বিগত কমিটি করেছি, সেটা হলো পুরা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটাকে একটা সফটওয়্যার আমরা অলরেডি একটা কোম্পানিকে করতে দিয়েছে, এবং সেটা অলরেডি হয়ে গেছে। সেটা হলো হোল পুরা জিনিসটাকেই ডিজিটালাইজ করা, অর্থাৎ আপনার এমনকি পেমেন্ট পর্যন্ত। আপনি দেখেন পেমেন্টের আমাদের সিস্টেম হচ্ছে ওই যে যেই যার সাথে খাতির আছে তাকে কোন রকম টাকাটা দেয়া, সে কবে যে সোনালী ব্যাংকে টাকা জমা দিয়ে আসবে, তারপর আপনি কোনোদিন একদিন রিসিট পাবেন। আমরা এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস অ্যাড্রেস করেছি, এবং সেই অনুযায়ী আমরা একটা সফটওয়্যার অলরেডি মানে ইনস্টল করা হয়নি, মানে জিনিসটা এখনো এক্সিকিউট করা হয় নাই, অর্থাৎ আমরা ওইটা রেডি আছে। এটা যে কোনো সময় হয়তো বর্তমান কমিটি হয়তো সেটা বসাবেন বা শুরু করবেন। ওইটা করলে কিন্তু অনেক, যেমন যে রেকর্ড গুলা, আদার্স যে প্রসেস গুলা, ইভেন আপনার এই যে কাউকে লয়ারকে খুঁজে বের করা, এবং যেই জন্য বললাম যে আমরা যেই আলোচনাগুলো করছি, যোগাযোগ করতে গেলে যে ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেস কিন্তু অর্ধেক লয়ারের নাই। হ্যাঁ, এখন এই যে জিনিসগুলো, আমি কিন্তু নেগেটিভ বলার কারণ এইটা না যে আমি এটার বিপক্ষে, আমি একদম পুরোপুরি ভাবে মেহেদী ভাইয়ের সাথে একমত যে এখানে শুরু করতে হবে কিন্তু এমন না যে কালকে করে ফেলা যাবে। সুতরাং এই জায়গায় শুরু করলে আমরা স্টেপ বাই স্টেপ হয়তো এই সমস্যাগুলোর সমাধান করতে পারবো। অবশ্যই, অবশ্যই। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর যদি আপনাদের কারো কোনো কিছু বলার থাকে, মঞ্জু স্যার, আপনার কিছু বলার আছে? লেটস স্টার্ট। আলোচনা শুরু হয়েছে, ইনশাআল্লাহ কার্যক্রম শুরু হবে, এবং আমি আশা করি যে এটা 1-2 বছরের মধ্যেই সম্ভব এটা করে দেব ইনশাআল্লাহ। আমাদের একটু চিন্তা করতে হবে এবং কাজ করতে হবে। এবং মেহেদী ভাই যেটা বলেছেন যে আমরা যারা এখানে আছি, আমরা যদি আরো অন্তত 20-25 জনকে নিয়ে কাজটা শুরু করি, কমিটি তো আছেই, কারণ কমিটির বাইরে যারা আছেন তারা যদি সহযোগিতা না করেন, তাহলে শুধু এক্সিকিউটিভ কমিটির এই 15 জন বা 14 জনের পক্ষে পুরো কাজের আঞ্জাম দেওয়া খুবই ডিফিকাল্ট হবে। একটা ছোট জিনিস, আমাদের সুপ্রিম কোর্টের নেতৃবৃন্দরা, ওনারা সংবিধান নিয়ে সারাদিন রাত আমরা মামলা করি, বিভিন্ন আইন কানুন নিয়ে। এবার আমরা সারপ্রাইজিংলি দেখলাম যে সুপ্রিম কোর্ট আদেশের যে সংবিধান, এটা কিন্তু এত ব্যাকডেটেড, এত অস্পষ্ট। এই যে এবার যে ঝামেলা ঘটলো, ঢাকা জাজ কোর্টে কিন্তু আপনার ইলেকশনে পোস্টে আছে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ওখানে ইলেকশনের সময় কিন্তু এটা দেওয়া হয়। আমাদের সুপ্রিম কোর্টে কিন্তু এটা ইমিডিয়েটলি চালু করা উচিত।
ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আপনার এরকম না, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট থাকলে সে নেক্সট টার্মের জন্য সে থাকবে। আমাদের বর্তমান কনস্টিটিউশনে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বলতে কিছু নাই। তাহলে আমাদের নেতৃবৃন্দ সারা বছর মামলা করি সংবিধানে কোনটা খারাপ কোনটা ভালো, কোন আইন খারাপ বলো, নিজের সংবিধানের যে এটা পুরাতন দিনের মান্দাত্তা আমলের একটা সংবিধান, যেটার কোনো বর্তমান যুগের সাথে কোনোভাবে তাল মিলে চলার স্কোপ নেই, এবং ইলেকশন কমিশনকে পাওয়ার দেওয়া উচিত। ইলেকশন কমিশন তা না যে অনেকে ইলেকশনের দিন এসে বলবো যে মোবাইল বাইরে রাখেন, তারপর এদিকে সোজা হাঁটবেন না, কথা বলবেন। দিস ইজ নট দ্য ফাংশন অফ দি ইলেকশন কমিশন। এটা চৌকিদার বা তরফদারের কাজ, রাইট? ইলেকশন কমিশনকে প্রপার পাওয়ার দেওয়া উচিত, ওরাই যাতে ডিটারমাইন করতে পারে ইলেকশনটা কিভাবে নিলে ভালো হবে। তাহলে কিন্তু সংবিধানও চেঞ্জ করতে হয় না। সুতরাং অনেক তো চিরস্থায়ী সংবিধান ইলেকশন কমিশনার, আমরা আশা করব চৌকিদার তরফদারের কাছ থেকে বের হয়ে ইলেকশন কমিশন যাতে প্রপারলি ইলেকশন কন্ডাক্ট করার মতো পাওয়ার পায় পারের থেকে। আদারওয়াইজ কিন্তু ইলেকশনের, বিকজ ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ইলেকশন কমিশন মানে প্রপার ইলেকশন কমিশন, দে হ্যাভ দ্য অল পাওয়ার। মানে শুধুমাত্র ইলেকশন আগের দিন পরের দিন লাইনের ভিতর কাকে আমরা ব্যালট পোস্টাল দিলাম কি না দিলাম, এই লাইনের বাইরে গেলাম ডানে গেলাম, এইটা না করে প্রপার পাওয়ার দাও। অবশ্যই আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট মেহেদী ভাই এই মুহূর্তে বলে, রাগিব ভাই কি কিছু বলতে চাচ্ছিলেন? এইটার ক্ষেত্রেই বলছিলাম মেহেদী ভাই, আমরা অলরেডি বিগত কমিটি একটা সাব কমিটি করেছিলাম এই কনস্টিটিউশন পুরোটা চেঞ্জ করার জন্য, হেডেড বাই মি। কিন্তু আমি এটা আমার ব্যর্থতা ওই কারণে বলবো, এত জিনিসের মধ্যে ঢুকছি কোনোটাই শেষ পর্যন্ত যে শেষ করতে পারি নাই। এটা আমি এবং দুজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সহ আমরা এগুলো নিয়ে অনেক আলোচনা করছি, ইভেন অনেক ভাইয়ের সাথেও বসছিলাম। আমরা চেষ্টা করেছিলাম যে কিছু, কিন্তু আলটিমেটলি যেমন আমরা ধরেন একটা প্ল্যানিং করছিলাম যে আমরা একটা বুলেটিন বের করবো যেখানে 14 জন মানে 30 জন ক্যান্ডিডেটের বায়োডাটা থাকবে, কোনো কার্ড লিফলেট কোনো যাওয়া সব বন্ধ থাকবে, 30 জন এই একটা করে বুলেটিন বারের পক্ষ থেকে প্রত্যেকের বাসায় পৌঁছায় যাবে। কিন্তু আলটিমেটলি এটা আমরা শেষ করতে পারি নাই। সিনিয়র ভাইস সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিয়ে আমাদের সময় অনেক আলোচনা হচ্ছে। এইটার আসলে অনেকে আমাদের যারা ট্র্যাডিশনের যে বিষয়টা আছে, অনেক সিনিয়র আছেন বা লয়াররা অনেকে, এই যে বললাম আমাদের যে মাইন্ড সেট আপ যে জায়গাটা, ওই জায়গায় আমরা যে আলোচনাটা করছি এছাড়াও একটা খুব নেগেটিভ একটা সাইড আছে, যারা আমরা ইলেকশন করি তারা কিছুটা জানি। সেটা হচ্ছে এই যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ 2 জন ভাইস প্রেসিডেন্ট এবং 2 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যে ক্যান্ডিডেট থাকে, এই জায়গায় কিন্তু ইলেকশনের আগে একটা বড় ধরনের আনফেয়ার একটা ইস্যুস থাকে। হ্যাঁ, মানে এখানে ক্রসিং থাকে। এই জন্য ক্যান্ডিডেটরাও সবসময় চান যে এই পোস্টটাকে আলাদা করা হোক, কারণ ওই সিনিয়র একজন থাকুক আর একজন ভাইস প্রেসিডেন্ট থাকুক, তাহলে ভোটটাও তারা স্মুথলি করতে পারে। তো এই জায়গাগুলোর অনেক রকম ইস্যুস আমরা কিন্তু বিগত কমিটি চেষ্টা করছি, এগুলো প্রত্যেকটা জিনিস অ্যাড্রেস করেছি, কিন্তু আমরা শেষ করতে পারি নাই। আমরা প্রত্যাশা করি, আমাদের ভাইস প্রেসিডেন্ট সাহেব এখানে আছেন, আমরা প্রত্যাশা করি হয়তো সামনের কমিটিগুলো এগুলো শেষ করবে। গ্লোবালি আপনাদেরকে দিয়ে দিতে হবে, যেগুলি আপনারা ফাইন্ড আউট করেছিলেন সেই জিনিসগুলি একটু ওনাদেরকে সাপ্লাই করে দিলে ভালো হবে। আমি যেটা একটু আগেই বললাম না, এটা কিন্তু মঞ্জু ভাই একটা ব্যাপার যে ওনারা সবাই আগের কমিটির কাছে যখনই যে নতুন বর্তমান কমিটি যেই হোক হেল্প চায়, কোনোদিন কোন হেল্প করে নাই এরকম না। মানে রাগিব তাদের প্রেডিসেসরের কাছ থেকে নিয়েছে, কারেন্টরা রাগিবদের কাছ থেকে নিবে, দিস ইজ অলওয়েজ বিন দেয়ার। এটাতে কোনো মানে কোনো কারণই নেই। ইভেন যেসব এর কথা বলছে, আই উইদাউট বিং আ মেম্বার, রাগিব আমার কাছে বললো যে যেহেতু আপনি ইলেকশন কমিশনে থাকেন, আপনি আমাদেরকে একটা আইডিয়া দেন যে কি কি প্রবলেম আছে। আমি ওকে একটা ড্রাফট দিয়েছিলাম যে দিস আর দ্য থিংস দ্যাট আই উড লাভ যদি চেঞ্জ করা যায়। বাট যেটা শেষ করাটা মানে শুরু হয়েছে, শেষ কবে হবে কে জানে। আমাদের এটা একটা ট্রেডিশন, আমাদের প্রিভিয়াস কমিটি নিউ কমিটিকে অনেক ইনফরমেশন দেয়, প্লাস ওনাদেরকে যে বললেও ওনারা হেল্প করেন, এটা আমাদের একটা ট্রেডিশন। বাই দিস টাইম আমাদের রাগিব চৌধুরীকে আমাদের ওয়েবসাইট সম্পর্কে, ওয়াইফাই সিস্টেম সম্পর্কে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, উনি কি কি প্রবলেম আছে সেগুলো বলছেন, উনি অ্যাডভাইস করছেন। সাইমেলটেনিয়াসলি ওনারা যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কাজটা শুরু করছেন, যেই কতটুকু ওনারা করুন থাকুক না কেন, ওটা যদি পেপারস আমাদেরকে দেন, আমরা এটাকে কন্টিনিউ করে যাব এবং এটা আমরা শেষ করতে পারবো। একজনকে শুরু করতে হবে, শুরু না করলে তো শেষ হবে না। যেমন বেশির অনিকার হক, উনি একটা সাজেশন রাখছেন, উনি একটা রাইট আপ দিচ্ছেন, তেমনি অন্য আরেকজনের কাছ থেকে আমরা রাইট আপ চাইতে পারি, নিয়ে আমরা এটাকে সবগুলোকে সমন্বিত করে আমাদের কনস্টিটিউশনটাকে অ্যামেন্ডমেন্ট করি, যুবক করি। সেটা বেটার, অবশ্যই সবার জন্য বেটার। আমাদের এত বিশাল বড় ভলিউমের আমাদের মেম্বার, 10,500 মেম্বার,
সেই 10,000 মেম্বারের যুগী যদি আমরা কনস্টিটিউশন না করতে পারি, তাহলে আর্টিকেল 16 মধ্যে মতো এরকম প্রবলেম আমাদের ফেস করতে হবে। এবং আমাদেরকে এই যে এক্সিকিউটিভ কমিটি কোনো কিছু করার রাইট নেই, ওই স্পেশাল জেনারেল মিটিং এ যে ইলেকশনের পদ্ধতি নির্ধারণ করতে হবে। তো ইট ইজ এ ভেরি মানে ডিফিকাল্ট টাস্ক আমি মনে করি। এরকম জি। জেনারেল মিটিং এ গিয়ে এটাকে আপনার একটা নির্বাচনী ফর্মুলা পদ্ধতি, এটাকে ফর্মুলেট করা, এটাকে ফিক্স করা যে পদ্ধতিতে হবে, এটা কঠিন কাজ। এক্ষেত্রে যদি রুলস থাকতো তাহলে এটা আমাদের জন্য সুবিধা হতো। তো আমি রাগিব চৌধুরীকে অনুরোধ করবো যেন এই সমস্ত মানে পেপারস গুলো আমাদেরকে দিলে আমরা আমাদের এই অসংখ্য কাজগুলো আমরা সমাপ্ত করার আপ্রাণ চেষ্টা না, করি। অবশ্যই। জি, এটা অনেকটা আমাদের ওই ফাইল মেইনটেইন হয় না? ইটস লাইক এ টিম ফাইল মেইনটেইন হয় না? কোনটা? ফাইল তো মেইনটেইন হয় রাগিব। না, যেগুলো ড্রাফটের ব্যাপার মেহেদী ভাই, ড্রাফট যেগুলা ওটা যতক্ষণ না পর্যন্ত ফাইল অফিসিয়াল তো কোনো ধরেন কিছু হচ্ছে, যেটা কাজ শেষ না হলে, ধরেন রেজুলেশন না হলে তখন তো আর ওইটা পৌঁছায় না। এগুলো তো ড্রাফট পর্যায়ে থেকে এটা যাচ্ছে। আমি অনেক সময় মজা করে বলি মেহেদী ভাই একই কথা, কারণ আমার আসলে খুব ইচ্ছা ছিল বইটা লেখার, কিন্তু অনেক এগেইনস্টে চলে যাবে। আমাদের এখানে 70 জন কর্মচারী আছে, যার মধ্যে আমার ধারণা 65 জন কোনোদিন স্কুলে যায় নাই, ঠিক আছে। আর 5 জন আছে যার মধ্যে মানে ওরা সবাই 8 পাস লেখে, আর 2 জন আছে মাস্টার্স, যার মধ্যে একজনকে আমরা গতবার নিয়েছি আর একজন লাইব্রেরি, 2 জন হলো মাস্টার্স, আর বাকি সব লেখে হচ্ছে ক্লাস 8, আর হাইয়েস্ট যেটা আছে আরেকজন উনি হলো ইন্টারমিডিয়েট। এই হলো টোটাল স্ট্রাকচার। আপনি সেই জায়গা থেকে মনে করেন যে পুরো একটা জিনিস চালানো, আপনি যে বলবেন যে এটা মানে আমার এখানে যে এত মজার মজার গল্প আছে, এটা আমি পাবলিকলি আর দিতে চাই না, কিন্তু ভলান্টারি রিক্রুটমেন্ট রিটায়ারমেন্ট স্কিম আসছে না, যারা আসছে কেউ ছাড়বে না আমরা মেহেদী ভাই। মনে করেন কেউ ছাড়বে না। আপনার মনে করেন এরা কোনোদিন মানে এটা বললাম না, এটা এখন না বললে অন্য সময় হয়তো গল্প করবো, কিন্তু এখানে অনেক মজার মজার গল্প আছে। না, এটারও পরিবর্তন হবে। রাগিব চৌধুরীরা যখন একজন 2 জন এই মাস্টার ডিগ্রি জায়গাগুলো দাঁড়িয়ে আসলে কি চাকরি আমি যে জন্য দিয়েছেন, কথাটা বললাম, এটারও এই জন্য আমি পরিবর্তন হবে। কথাগুলো হ্যাঁ জি, নিশ্চয়ই আমরা আজকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের। ওইটা হবে, আমি বলছি এই জায়গায় না, আমি বলতে চাই এই জন্য যে যেহেতু ইলেকশনের যে সিস্টেমটার সাথে কিন্তু এই প্রত্যেকটা জিনিস রিলেটেড, এই জন্যই আমাদের মানসিকতা তখনই পরিবর্তন হবে যখন আমরা বেসিক জিনিসটাকে ওই দিকগুলোতে নিয়ে যাইতে পারবো। আমরা যদি ওইগুলো না করে হঠাৎ করে মনে করি যে আমি ইলেকশন চেঞ্জ করে দিব, ওই মেন্টালিটিটা এই জায়গাগুলো ডেভেলপ করলে কিন্তু আলটিমেটলি অটোমেটিক্যালি কিন্তু ওই ইলেকশনটাও আপনার ডিজিটালাইজ হয়ে যাবে। রাইট, দিস আর অল দ্য পয়েন্টস কামিং আউট, যেটা আপনারা বলছেন যে এই জায়গাগুলোতে আসলে আমাদের কাজ করতে হবে। উই হ্যাভ টু ওয়ার্ক আউট এই ইস্যুস গুলা আমাদেরকে, মানে আজকে সবার আলোচনায় এটা উঠে এসেছে যে আমরা সবাই চাই আধুনিকায়ন করতে, কিন্তু আমাদের আধুনিকায়ন করার পথে কিছু প্রতিবন্ধকতা রয়েছে যেগুলোকে আমাদের ওয়ার্কআউট করে সেগুলো আমাদের ফিক্স করতে হবে। এটাই ছিল আসলে আমাদের আলোচনার মূল বিষয়। এবং হাদি ভাই ঠিকই বলেছেন যে অ্যাগ্রিড শুরু করলে তবেই না ভুল সমস্যা ধরা পড়বে, এবং তখনই ভুল সমস্যা শোধরানো যাবে, শুরু না করলে সমাধান হবে না। সো আমরা সবাই আজকে আমাদের আলোচনা, আমরা সবাই এই বিষয়ে সবাই অ্যাগ্রিড। এই আলোচনাটা আসলে আমাদের আরো চলবে, আগামী আরো কয়েক সপ্তাহ ধরে আমরা কথা বলবো, কারণ আজকে আমরা যেটা বলছিলাম যে আপনাদের মতো আপনারা যারা আমাদেরকে লিড করেন, আমাদের এই অ্যাডভোকেটসদেরকে এখানে আজকে যারা ছিলেন তারা সবাই আসলে আপনারা আমাদের প্রতিনিধি। সো সেই হিসেবে আপনাদের কাছ থেকে যখন আমরা শুনবো যে না আমাদের এটা মডার্নাইজেশন করতে হবে, আমাদের অনেক আইনজীবীরা তখন কিন্তু উদ্বুদ্ধ হবেন এবং তাদের চিন্তাধারাটা তারা আধুনিকায়ন করতে ওনারা চেষ্টা করবেন। সেই জায়গা থেকেই, সেই চিন্তা থেকে আসলে আপনাদেরকে আজকে আমরা এখানে সারা বাংলা লিগ্যাল চেম্বার্স প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানিয়েছি। আগামীতে আরো কয়েকটা এপিসোড আমরা এই বিষয়ে কথা বলবো, আপনারা নিশ্চয়ই সাথে থাকবেন। এবং যে বিষয়ে আজকে কথা বললাম সেগুলো নিয়ে স্পেশালি শফিক স্যার, আপনার কাছে আমাদের সবারই রিকোয়েস্ট ছিল যে এই কথাগুলো আলোচনাটা নিয়ে আপনি ইসি কমিটিতে যাবেন এবং সেখানে আমাদের হয়ে আপনি কথা বলবেন। অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সবাইকে, ভীষণ ভীষণ ব্যস্ত সময় থেকে আপনারা সবাই যুক্ত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানে। ভীষণ প্রাণবন্ত একটা আলোচনা ছিল। আগামীতে আবার দেখা হবে, ততদিন সবাই ভালো থাকবেন। নেক্সট থার্সডে রাত 9টায় সবার সাথে আবার দেখা হবে, ততদিন সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ, শ্রোতাদেরকেও ধন্যবাদ।
ধন্যবাদ।